ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় আলিম 24 যেই কোর্সটা আমরা শুরু করছিলাম সায়েন্সের স্টুডেন্টদের জন্য, সো ওইটার ধারাবাহিকতায় মূলত আমাদের ক্লাসটা হলো আজকে 4 নাম্বার ক্লাস। সো আমাদের এই 4 নাম্বার ক্লাসে আমরা মূলত সরল রেখার যে চ্যাপ্টারটা সেটা করানোর চেষ্টা করব। সো তোমরা একটু জানাও যে আমার সাউন্ড এবং আমাকে দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, বা স্ক্রিন দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা তোমাদের সমস্যা যদি হয়ে থাকে কোনো কিছু বুঝতে বা দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো আলিম বিজ্ঞান বুস্টার কোর্স যেটা, সেই কোর্সের ধারাবাহিকতায় মূলত আজকে আমাদের ক্লাস, আর ক্লাস নাম্বার হলো 4। সো পূর্বের 3টা ক্লাসে আমরা কি করেছিলাম? পূর্বের 3টা ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অসংখ্য টাইপের ম্যাথ এবং মূলত সকল টাইপেরই ম্যাথ আমরা দেখার চেষ্টা করেছি এবং বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোও সলভ করার চেষ্টা করেছি। সো আজকের ওই ধারাবাহিকতায় মূলত আমরা সরলরেখা চ্যাপ্টারটা শুরু করব। সো তোমরা সবাই জানো যে সরলরেখা চ্যাপ্টারটা হলো একটা বড় একটা চ্যাপ্টার, যেটাতে 3.1 থেকে 3.7 পর্যন্ত একটা চ্যাপ্টার। সো এইখানে আমরা চেষ্টা করব যে 3.1, 3.2, 3.3, এই যে 3.1 থেকে 3.7 মধ্যে যেই টপিকসগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো প্রতিবার পরীক্ষার কোশ্চেনে আসে, ওই টপিকসগুলা বা ওই কোশ্চেনগুলাই আমরা এখানে সরাসরি সলভিং করে দেখাবো, বা তোমাদের একটা আইডিয়া দিব যেন এই টাইপের কোশ্চেনটা তোমার যেভাবেই আসুক না কেন তুমি যেন সলভ করে ফেলতে পারবো। সো এই হলো মূলত আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। সো আজকের ক্লাসে আমরা সরাসরি ঢুকে যাই, যে আমাদের ক্লাসটা হলো আজকে সরলরেখার চ্যাপ্টার। সো তোমরা জাস্ট একটু জানাও যে আমাদের সাউন্ডে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতে কারো প্রবলেম হচ্ছে কিনা, ভাইয়া একটু দ্রুত জানিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, সো সরলরেখার যে চ্যাপ্টারটা, এই সরলরেখা চ্যাপ্টারের কোশ্চেনগুলো খুবই কঠিন হয় বা একটু ট্রিকি হয়, যেন তোমরা যদি কোশ্চেন না ধরতে পারো তখন কোনো সময় তুমি কি করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না। যদি তুমি কোশ্চেন বুঝতে পারো তাহলে তোমার জন্য অ্যান্সার করাটা খুবই সহজ হবে। সো দেখো, আমরা যদি কোশ্চেন ধরনটা দেখি যে আমাদের প্রশ্ন কেমন হয়, এটা যদি আমি একটু সিলেক্ট করে দিই, দেখো প্রশ্ন কেমন হয় এটা যদি তুমি একটু ধরতে পারো। যেমন দেখো আমাদের একটা কোশ্চেন আছে এখানে, এই কোশ্চেনগুলো মূলত প্রতি বছর একইভাবেই হয়, ঠিক আছে? কোশ্চেনগুলো প্রতি বছর দেখবে একই টাইপের হয়। সরলরেখার যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোতে আমাদের কি থাকে, ম্যাক্সিমাম সময় একটা করে চিত্র দেওয়া থাকে। চিত্রটা কিসের চিত্র থাকে? চিত্রটা থাকে হলো, আচ্ছা, চিত্রটা থাকে যে এই যে আমাদের যে রেখা বলি বা যেটাই বলি না কেন, এরকম রেখা জাতীয় আমাদের কি থাকে, চিত্র থাকে। সো এই চিত্র জাতীয় অঙ্কগুলো থেকে কমন কোশ্চেন কি থাকে ভাইয়া? কমন ক নাম্বার যে কোশ্চেনটা থাকে সেটা মূলত এই চিত্রের বাহিরের কোন একটা টপিক থেকে কোশ্চেনটা হয়, কিন্তু খ এবং গ নাম্বার যে কোশ্চেনটা সেটা মূলত এই চিত্র থেকেই কোশ্চেনটা হয়ে থাকে। ওকে, আচ্ছা, সো এইখানে আমাদের যে কোশ্চেনগুলো আছে, দেখো এই কোশ্চেনের ধারাবাহিকতায় আমরা মূলত আমাদের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো চেষ্টা করব সলভ করার। সো সরো, এইটা হলো আমাদের প্রশ্ন কেমন হয় সেটা আমরা একটা ধারণা নিলাম। সো পরবর্তীতে আমাদের এখানে প্রথম যে টাইপটা সেটা হলো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সংক্রান্ত। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সংক্রান্ত বলতে বোঝায় যে এই কোশ্চেনগুলা তোমার মূলত দুইটা ভাবে আসে, একটা হলো তোমার সিকিউতেও আসে অথবা এমসিকিউতে আসে। সিকিউতে যখন আসবে সেটা হলো কত মার্কসের জন্য আসবে? 2 মার্কসের জন্য আসবে বা 2 নাম্বারের জন্য আসবে, কিন্তু এমসিকিউতেও তোমার জন্য আসতে পারে।
সো তুমি এমসিকিউ হোক অথবা সিকিউ হোক কিভাবে তুমি সলভ করবা সেটা আমি দেখানোর চেষ্টা করব। সো এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক কিভাবে তুমি ক্যালকুলেটরের সাহায্যে করবা, বা মূলত দেখো আমরা কিন্তু পোলার স্থানাঙ্ক বলতে আমরা জানি যে পোলার স্থানাঙ্ক বলতে কি বোঝায়, যে আর এবং থিটার মান বোঝায়। আর বলতে কি বোঝায়, আর বলতে বোঝায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার মান বলতে বোঝায় ওই যে চতুর্ভাগ অনুসারে টেন ইনভার্স ওয়ান এক্স বাই বা ওয়াই বাই এক্স। সো এটা কিন্তু আমরা নর্মালি সূত্র জানি, এখানে তুমি সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবা। যখন এটা এমসিকিউতে চলে আসে তখন আমাদের জন্য ঝামেলা হয়ে যায় যে এটা আমরা আসলে কিভাবে সলভ করব। সো চলো এমসিকিউ যখন আসবে আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এই ম্যাথটা সলভ করা যায় সেটা একটু তোমাদের দেখাই। দেখো এই হলো ম্যাথটা। সো আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে করাই, এই হলো ক্যালকুলেটর। এখানে দেখো আমাদের বলছিল কি, আমাদের বলছে যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক হলো 590। দেখো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, 590। তাহলে এই যে 590 হলে এখানে আমরা জানি 5 বলতে কার মান বোঝায়, 5 বলতে যেহেতু পোলার স্থানাঙ্ক তাহলে 5 বলতে হলো আর এর মান, আর এই 90 ডিগ্রি বলতে বোঝাচ্ছে কি থিটার মান। তাহলে আর এবং থিটার মান যেহেতু পোলার স্থানাঙ্ক, তাহলে আমি প্রথমত কি করব, দেখবো যে থিটার মানটা কি ডিগ্রিতে দেওয়া নাকি রেডিয়ানে দেওয়া। যেহেতু এটা ডিগ্রিতে দেওয়া, আমার ক্যালকুলেটরের প্যাটার্নটাও কি ডিগ্রিতেই বানানো। সো আমি এটা ডিরেক্টলি এই যে শিফট বাটন চাপ দিয়ে এই যে মাইনাসের উপর আর ইসি লেখাটা আছে, শিফট বাটন চাপ দিয়ে আর ইসি লেখাটা আছে ওইটা ক্লিক করব। এরপরে কি আছে, ভ্যালু আছে 5, এরপর আমি কমা দিব কিভাবে, শিফট বাটন চাপ দিয়ে যে কমা, এরপর 90 ডিগ্রি যেটা ছিল 90, এটা তুমি ক্লোজ করে ইকুয়াল চাপ দিতে পারো। দেখো এক্স এর মান 0 বের হয়ে গেল, ওয়াই এর মান 5 বের হয়ে গেল। এক্স এর মান 0, ওয়াই এর মান 5। তাহলে দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান 5, কিন্তু এই যে এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তো আমি খুব সহজেই বের করে ফেলতে পারলাম যে আমাদের যদি কোনো একটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক যদি বের করতে বলে, আমরা প্রথমত কি করব, ক্যালকুলেটর অপশনে যাব। ক্যালকুলেটর অপশনে গিয়ে আমরা শিফট বাটন চাপ দিয়ে মাইনাসে ক্লিক করব, শিফট বাটন চাপ দিয়ে মাইনাসে ক্লিক করব। তারপরে আমরা ভ্যালুটা ইনপুট করার সাথে সাথে আমাদের কি হবে, ইকুয়াল চাপ দেওয়ার সাথে সাথে অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে। আর যদি সেম কোশ্চেনটা একটু উল্টা হয়, যে আমাদের এখানে বলছে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, এটা বলছিল কার্তেশীয় স্থানাঙ্ক, এটা বলছিল কি পোলার স্থানাঙ্ক। যদি তোমাকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলে তখন তুমি কি করবা, এই যে পি এর পোলার স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুটা কি দেওয়া আছে আমাদের 3, আর দেওয়া আছে কি √3। এখন তুমি চিন্তা করো 3 এবং √3 যেহেতু দেওয়া আছে, 3টা কার মান, 3টা হলো x এর মান, আর এই √3 এটা হলো y এর মান। সো এটা যখন আমি ক্যালকুলেটরের সাহায্যে করব, সো আমি এটা কেটে দিলাম, এই শিফট বাটন চাপ দিয়ে এবার দিব প্লাস, শিফট বাটন চাপ দিয়ে এবার দিব কি প্লাস। দেখো প্লাসে চাপ দেওয়ার সাথে সাথে তোমার লেখা উঠছে কি POL। POL বলতে এই যে পোলার বোঝাচ্ছে, POL বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, পোলার বোঝাচ্ছে। তাহলে এই পোলার লেখার সাথে সাথে তুমি এখন পোলারের যে বিন্দুগুলো আছে, যে 3, 3, √3, 3, √3। সো এই মানটা তুমি লিখে ক্যালকুলেটরে ইকুয়াল চাপ দাও। তাহলে এইখানে দেখো আর এর মান কি বের হয়েছে, 3.46, মানে 3 পয়েন্ট সামথিং একটা মান বের হয়েছে। আর থিটার মানটা দেখো তোমার কত বের হয়েছে, থিটার মানটা তোমার 30 ডিগ্রি বের হয়েছে। তো আমি থিটার মান পেয়ে গেলাম। যদি তোমাদের আর এর মানটা বুঝতে সমস্যা হয় যে 3 পয়েন্ট সামথিং, এটা আমি তো ক্যালকুলেটর কিভাবে লিখবো, তখন তুমি কি করবা, শিফট বাটন চাপ মানে এসি বাটন দিয়ে বের হয়ে যাবা, অ্যান্সার ক্লিক করলে তুমি পেয়ে যাবা কত, মানে 2√3, 2√3। আর আরেকটা কি পাচ্ছ, তোমার থিটার মান পাচ্ছ হলো 30 ডিগ্রি, থিটার মান কি পাচ্ছ ভাইয়া 30 ডিগ্রি। সো এই যে এই হলো আমাদের কি এমসিকিউ শর্টকাটগুলো। সো আমি এটা কি কি করলাম সেটা আমি তোমাদের এখানে বিস্তারিত লিখে দেই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ক্যালকুলেটরের সাহায্যে তুমি কিভাবে বের করবা, ক্যালকুলেটর ট্রিক্স, ঠিক আছে। যদি তোমাকে পোলার থেকে যদি তোমাকে পোলার থেকে কার্তেশীয় বানায়, পোলার থেকে কার্তেশীয় বলে, মানে পোলারের একটা স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে কি করতে বলছে, কার্তেশীয় বানাইতে বলছে, তখন তুমি কি করবা, শিফট বাটন চাপ দিয়ে ক্যালকুলেটরের শিফট বাটন চাপ দিয়ে মাইনাসে ক্লিক করবা, শিফট বাটন চাপ দিয়ে মাইনাস, শিফট এবং মাইনাস, ঠিক আছে। আর যখন তোমার কার্তেশীয় থেকে পোলারে যাবা,
কার্তেশীয় থেকে তুমি যখন পোলারে যাবা, কার্তেশীয় থেকে তুমি যখন পোলারে যাবা, পোলার, কার্তেশীয় যখন তুমি পোলারে যাবা তখন তুমি দেখবা যে শিফট বাটন চাপ দিয়ে তুমি কি দিবা, মাইনাস ক্লিক করবা। শিফট বাটন চাপ দিয়ে তুমি মাইনাসে ক্লিক করবা। ওকে, সো তোমার এই হলো তোমার হলো কোশ্চেনের বা শর্টকাটগুলোর তোমার পদ্ধতি। ওকে, আচ্ছা, সো এইখানে তুমি কি করবা, দেখো ক্যালকুলেটর ট্রিক্সের সাহায্যে আমরা কি করে ফেললাম, খুব সহজেই ম্যাথটা সলভ করে ফেললাম। এবার আসো যে আমাদের যখন এটা সিকিউতে চলে আসবে তখন কি করবা, আর কমা থিটা। এই আর কমা থিটা বলতে আমরা সবাই সূত্রগুলো জানি যে আর বলতে বোঝাচ্ছে পোলার স্থানাঙ্কের আর, এবং এই থিটা বলতে বোঝাচ্ছে পোলার স্থানাঙ্কের থিটা। এখানে তোমার থিটার মানটা কিন্তু একটু পরিবর্তন হয়। থিটার মানটা কিসের অনুসারে পরিবর্তন হয়, তোমার চতুর্ভাগের অনুসারে পরিবর্তন হয়। চতুর্ভাগের অনুসারে পরিবর্তন হলে এই যে যেটা লিখলাম এটা কি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে হয়, এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে হয়। কিভাবে বুঝলাম যে এটা প্রথম চতুর্ভাগ, কারণ আমাকে যে বিন্দুটা দেওয়া আছে যে পি 3, এখানে দেখো এই থ্রিটা হলো এক্স এর মান, এই √3টা কি ওয়াই এর মান। তো এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটাই কিন্তু তোমার কি হয়েছে, প্লাসের মান বের হয়েছে। যেহেতু তোমার দুইটাই প্লাস, তো এটা আমাদের কি প্রথম চতুর্ভাগ। কারণ আমরা সবাই জানি চতুর্ভাগের ক্ষেত্রে এখানে হলো দুইটাই প্লাস, এখানে হলো মাইনাস প্লাস, এখানে দুইটাই মাইনাস, এখানে হলো প্লাস মাইনাস। সো এই সংখ্যাগুলো দেখে তুমি বুঝতে পারবা যে এটা কি কোন চতুর্ভাগের অন্তর্ভুক্ত। যেহেতু এটা প্রথম চতুর্ভাগ, সেই জন্য মূলত আমরা এই সূত্রটা ইউজ করছি। সো এই হলো মূলত যদি আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সংক্রান্ত কোনো ম্যাথ আসে, সেটা দুইভাবে আসতে পারে, সিকিউতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। সিকিউ আসলে আমরা কিভাবে করব, আর এমসিকিউ আসলে খুব সহজেই কিভাবে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো সেটা কিন্তু আমরা দেখে ফেললাম অলরেডি। ওকে, সো চলো পরবর্তীতে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা দেখি। এই হলো পরবর্তী কোশ্চেন বা পরবর্তী টাইপ। সেই টাইপটা হলো যে মোটামুটি ইম্পর্টেন্ট একটা টাইপ, যে সমবাহু ত্রিভুজের চতুর্থ শীর্ষবিন্দু। এটা আহামরি কোনো কঠিন অঙ্ক না, খুব সহজ একটা অঙ্ক। পরীক্ষার হলে যদি তোমার কোশ্চেনটা খুবই সহজ করতে চায় তাহলে এই কোশ্চেনগুলো দিয়ে দেয়। আর এই কোশ্চেনগুলো দেওয়ার মাধ্যমে আমরা অনেকের সময় ঘাবড়ে যাই, কারণ আমরা কঠিন কঠিন ম্যাথ সলভ করতে করতে দেখা যায় সহজ ম্যাথ চলে আসলে তখন আমরা আর কাজ করতে পারি না। সো এটা আহামরি কোনো কঠিন অঙ্ক না বা আহামরি কোনো ইম্পর্টেন্ট অঙ্ক না, কিন্তু এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা হলে আসে, সেই জন্য ভাইয়া তোমাদের জন্য রেখেছি। সো এভাবে আসো যে সমবাহু ত্রিভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। সো এখানে আমাদের কি আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে। দেখো এই একটা শীর্ষবিন্দু এবং এই আরেকটা শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দুর দেওয়া আছে। তো আমি ধরে নিলাম যে একটা সমবাহু ত্রিভুজ হলো এবিসি, একটা সমবাহু ত্রিভুজ। এই এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যে এ বিন্দুটা হলো এটা, বি বিন্দুটা হলো এটা, আর তৃতীয় যে শীর্ষবিন্দু সেটা আমি সি ধরলাম। আর সি ধরছি আমি কি, আলফা বিটা। তুমি চাইলে এটাকে এক্স কমা ওয়াই ধরতে পারো, অথবা এনিথিং, যা ধরতে ভালো লাগে তোমার, তুমি যে কোনো দুইটা বিন্দু ধরে নিতে পারবা। ওকে, সো এখানে আসো যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, মানে এই যে তোমার যে আলফা কমা ভিটা, এই আলফা এবং ভিটার মানটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এটা তো হলে তুমি কিভাবে করবা, তুমি চিন্তা করতে হবে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা আসলে কি, সমবাহু ত্রিভুজটা হলো যে তিনটা বাহুই কি হবে, সমান হবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে এবি, এই এবি যেই বাহুটা আছে এই বাহুটার সাথে এই এসি বাহুটা কি হবে, অবশ্যই সমান হবে। এই একটা সমীকরণ, এখান থেকে আমি কি করতে পারবো, দুইটা সমীকরণ বের করতে হবে, মেন কথা। তাহলে এখান থেকে আমি একটা সমীকরণ পাবো। ওকে, আচ্ছা, সেম ভাবে দেখো আমি কিন্তু বলতে পারি এই বিসির সাথেও কিন্তু এসি লিখতে পারি, যে বিসি সমান সমান হলো এসি। সো এইখানেও কিন্তু আমাদের আরেকটা সমীকরণ বের হবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা দুইটা সমীকরণ বের করে ফেলবো, আর দুইটা সমীকরণ থেকে ক্যালকুলেশন করে তুমি আলফা কমা বিটা অথবা এক্স কমা ওয়াই এর মান বের করে ফেলতে পারবা। সো আমি যদি তোমাদের সহজে একটু সলভটা করে দেখাই যে এটা আসলে তোমরা সলভটা করবা কিভাবে। সো দেখো এখানে এবি ইকুয়াল এসি, এবি ইকুয়াল এসি। সো আমি এটা একটু লক করে দিই। ওকে, আচ্ছা লক। দুঃখিত। দেখো তাহলে আমরা যদি ম্যাথটা সলভ করি যে ভাইয়া এবি ইকুয়াল কি এসি, এখান থেকে আমি একটা সমীকরণ বের করব। সমীকরণটা কি হবে তাহলে দেখো, এ আর বি,
এই বিন্দুটা কত আছে ভাইয়া 0 এবং 4, আর বি বলতে আছে 0, -4। সো তোমাদের সুবিধার্থে আমি যদি এইখানে লিখে দেই, দেখো এ বি মানে কি, এ বি এর দূরত্ব লাগবে, আর দূরত্ব সূত্র তোমরা সবাই জানো আশা করি, যে √x2 - x1 হোল স্কয়ার অথবা x1 - x2 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার অথবা y1 - y2 হোল স্কয়ার। সো এই হলো আমাদের কি ফর্মুলা। সো আমরা যে কোনো সূত্রের বা যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে তুমি খুব সহজেই দূরত্ব বের করে ফেলতে পারবা। সো ওই দূরত্বের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে একটা দূরত্বের ফর্মুলা ইউজ করি, যে √a এবং b, মানে a এবং b নিয়ে কাজ, তাহলে x1 - x2, তাহলে 0 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 4, তাহলে 4 মাইনাসে মাইনাসে কি হবে, +4 এই হোল স্কয়ার। সো এটা হলো আমি কি এ বি এর দূরত্ব বের করলাম। সেম একইভাবে আমি যদি এসি এর দূরত্ব বের করি, এসি এর দূরত্ব তাহলে তুমি কিভাবে বের করবা, দেখো এ এবং সি নিয়ে কাজ, তাহলে এ এবং সি নিয়ে কাজ হলে 0 - আলফা হোল স্কয়ার প্লাস 4 - বিটা হোল স্কয়ার। সো এইখানে তুমি খুব সহজেই কিন্তু একটা সমীকরণ বের করে ফেলতে পারবা। সো এখান থেকে যদি আমি সমীকরণটা তোমাদের বের করে দেখাই, যে আসলে সমীকরণটা আসলে কিভাবে আসে, দেখো, বা এখান থেকে উভয় পক্ষ থেকে আমি রুট উঠাই দিতে পারি, এখানে 0 হয়ে যায়, এখানে 4 মানে কি 8, 8 এর উপর স্কয়ার করলে আসে 64। ওকে, আর এখানে দেখো আলফার উপর স্কয়ার চলে আসে প্লাস, এখানে দেখো তো a - b হোল স্কয়ার, আর a - b হোল স্কয়ার সূত্র কি, যে a স্কয়ার বলতে কি 4 এর উপর স্কয়ার মানে 16 মাইনাস 2ab মানে 8 আলফা 8 বিটা, কারণ 4 দুগুণে 8 বিটা প্লাস এই যে বিটা স্কয়ার। সো আমি ডাইরেক্টলি ক্যালকুলেশনটা করে দিলাম। এবার আসো এখান থেকে সমীকরণটা আমি কি পাই আসলে, যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 বিটা সমান সমান হলো 64 - 16। সো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 বিটা সমান সমান, এইখানে ক্যালকুলেশনটা তুমি করো, যে ক্যালকুলেশন করলে আসলে আমাদের মানটা কত আসে। সো আমি যদি ক্যালকুলেটর দিয়ে দেখাই তোমাদের, যে 64 - 16 করলে 48 আসে, 48। সো এইখান থেকে আমি তোমাদের বলতে পারি যে এই হলো আমাদের কি একটা সমীকরণ বের হয়েছে। সো এই সমীকরণটা আমরা ইউজ করে আমরা আরেকটা সমীকরণ বের করবো এখান থেকে। ওই সমীকরণটা আসলে কি আসে দেখো, ওই সমীকরণটা আসলে কি আসে। সো এইগুলো আমি একটু মুছে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এটা আমি প্রথম সমীকরণ বের করলাম। এবার আসো যে আমি আরেকটা সমীকরণ বের করতে পারবো, সেই সমীকরণটা আসলে কি। সেই সমীকরণটা হলো যে এখানে আমি কিন্তু বলতে পারি যে ভাইয়া এ বি সমান সমান বা বিসি সমান সমানও তো আমি এসি বলতে পারি। হ্যাঁ, বিসি সমান সমান তুমি এসি বলতে পারো, ওই কাজটাই মূলত আমি এখানে করব। তাহলে বিসি মানে বি এবং সি এর মধ্যে দূরত্ব, এই বি এবং সি এর মধ্যে দূরত্ব করলে এই যে √, সো এইখানে তুমি কি করতে পারো, বা লিখতে পারো, বা। ওকে, বি এবং সি, তাহলে 0 - আলফা, 0 - আলফা হোল স্কয়ার প্লাস -4 - বিটা হোল স্কয়ার। ওকে, আচ্ছা, ইকুয়াল এসি। এসিটা তাহলে তুমি একটু আগে বের করে আসছো, যে এসি মানে কি, যে এটা, যে 0 - আলফা হোল স্কয়ার প্লাস 4 - বিটা হোল স্কয়ার। সো এখান থেকে তুমি উভয় পক্ষ থেকে রুট উঠিয়ে দাও, এখানে ক্যালকুলেশন করলে কি পাবা, আলফা স্কয়ার প্লাস এখানে দেখো -4 এর উপর স্কয়ার করলে কত আসে, 16 আসবে, মাইনাসে মাইনাসে দেখো -2 এই যে এ বি মানে ভিটা প্লাস ভিটা স্কয়ার সমান সমান, এখানে ক্যালকুলেশন করলে আলফা স্কয়ার প্লাস 16 - 2 বিটা, সরি 16 - 8 ভিটা প্লাস ভিটা স্কয়ার। ওকে, সো এখন ক্যালকুলেশনটা আমি যদি সহজে করি, যে আলফা স্কয়ারগুলো সব এক পাশে নিয়ে আসো, যে আলফা স্কয়ার প্লাস 16 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি 4 দুগুণে 8 ভিটা, ঠিক আছে, প্লাস ভিটা স্কয়ার। সো এই পাশে সবগুলো নিয়ে আসো, আলফা স্কয়ার -16 প্লাস 8 ভিটা মাইনাস ভিটা স্কয়ার ইকুয়াল হলো 0। সো এখান থেকে তুমি দেখো যে আলফা স্কয়ার এবং আলফা স্কয়ার কাটাকাটি চলে যায়, প্লাস ভিটা স্কয়ার মাইনাস ভিটা স্কয়ার কাটাকাটি করা যায়, এখানে +16 -16 কাটাকাটি করা যায়, থাকতেছে কি আসলে, থাকতেছে হলো 8 বিটা 8 বিটা, তাহলে কি হয় 16 ভিটা ইকুয়াল হলো কত, 0। আর 16 বিটা যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি যে ভিটার মানটা কত আসতেছে, 0 চলে আসতেছে, ভিটার মানটা 0 চলে আসতেছে। যদি ভিটার মান এখানে 0 আসে, তাহলে তুমি এই ভিটার মানটা যদি এখানে এসে বসায় দাও, দেখো তো এই যে এখান থেকে তুমি এইখানে বসাও, যে তুমি আলফা স্কয়ার প্লাস 0 মাইনাস 0 ইকুয়াল হলো 48 বলতে পারি। সো এখান থেকে আমি বলতে পারি যে আলফা স্কয়ার সমান সমান হলো 48,
অতএব আমি বলতে পারি আলফা ইকুয়াল √48, আর √48 লিখতে পারি যে 3 × 48, আর 3 × 48 লিখতে পারি কত ভাইয়া 4√3। সো এটাও কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। সো দেখো তুমি আলফা এবং বিটার মানটা কিন্তু বের করে ফেলছি আমরা অলরেডি। দেখো এখানে কিন্তু এই যে আলফার মান বের করছি, আর এটা হলো এই যে বিটার মান বের করে ফেলছি। সো আলফা এবং বিটা দুইটার মানই তোমার বের হয়ে গেছে। সো আলফা এবং বিটার মান যদি তুমি বের করেও ফেলো, তাহলে এইখানে দেখো আলফা এবং বিটার মান তাহলে কত আসবে, যে 4√3, আর এই যে বিটার মান হলো 0। তাহলে আমাদের যে তৃতীয় যে শীর্ষবিন্দুটা ছিল সেটার মানটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বের করতে হবে। সো কেন বা কিভাবে বুঝলাম যে আমাদের এখানে দুইটা সমীকরণ কাজে লাগবে, কারণ তোমাদের মান চাইছে কয়টা, দুইটা, একটা হলো আলফা আর একটা হলো কি বিটা। যেহেতু তোমার দুইটা মান লাগবে, সো দুইটা সমীকরণ তুমি ইউজ করবা, আর ওই টেকনিকটাই মূলত ভাইয়া তোমাদের এখানে কাজে লাগাইছি। ওকে, সো এই হলো মূলত অঙ্কের কোশ্চেনের প্যাটার্ন। সো সমবাহু ত্রিভুজের চতুর্থ শীর্ষবিন্দু যদি তোমাদের বের করতে বলে, আশা করি তোমরা পারবা। ওকে, আচ্ছা, ওকে। সো পরবর্তীতে দেখো, পরবর্তী যে টাইপটা সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, দূরত্ব এবং সংক্রান্ত। এই দূরত্ব সংক্রান্ত টাইপটাও তোমাদের পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে, অথবা ম্যাক্সিমাম স্কুল বা ম্যাক্সিমাম মাদ্রাসায় যখন তোমরা পরীক্ষা দিছো এগুলা কিন্তু ম্যাক্সিমাম সময় 4 নম্বরের জন্য চলে আসে। সো এই টাইপের কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা সেটা ভাইয়া তোমাদের দেখায় দিই। আচ্ছা, আজকের ক্লাসে আমি চেষ্টা করব যেগুলো বেশি ম্যাক্সিমাম সময় তোমাদের ইম্পর্টেন্ট ওই টাইপের অঙ্কগুলো আমি করাই দেওয়ার, আর কিছু কিছু জিনিস রেখে দিয়ে তোমাদের বাসায় চেষ্টা করার জন্য তোমাদের জন্য রেখে দিব, যেন তোমরাও বাসায় চেষ্টা করতে পারো। কারণ যেহেতু তোমাদের শেষ মুহূর্তে প্রিপারেশন, সো তোমরাও চেষ্টা করতে হবে বাসায়। আর তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে বেশি বেশি করে। আর যারা এখনও যুক্ত হনে আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে, সো তোমাদের কিন্তু আর অল্প কিছু ক্লাস তোমরা হয়তো বা ফ্রিতে পাবা, এরপরে কিন্তু আর ক্লাসগুলো পাবা না। সো তোমরা যত একদম শেষ মুহূর্তের শেষ প্রিপারেশনটা যেন একদম ভালো হয়, সেই জন্য এখনই যুক্ত হয়ে যাও আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে, বা ভর্তি হয়ে যাও। সো ভর্তি রিলেটেড যে কোনো তথ্যের জন্য তোমরা কি করতে পারো, অফিসিয়ালে যোগাযোগ করতে পারো, অথবা এই ভিডিওর বা এই ক্লাসের নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে রাখতে পারো, তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে। ওকে, সো এই হলো আমাদের দূরত্ব সংক্রান্ত। এবার আসো দূরত্ব সংক্রান্ত ব্যাপারটা শুরু করার প্রথমে আমি যদি তোমাদের একটু কথা বলি, যে এখানে আমাদের কি বলছে, যে একটা বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, মানে কোটি তোমার বলছে কি ভুজের দ্বিগুণ হবে, কোটি কি হবে, ভুজের দ্বিগুণ হবে। তাহলে কোটিটা আমরা আসলে কি বুঝি ভাই, কোটি বলতে কিন্তু ওয়াইয়ের মান, কোটি বলতে কি ওয়াইয়ের মান, আর ভুজ বলতে কার মান, এক্স এর মান। তাহলে এখানে যেহেতু বলছে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে কোটি হবে এক্স, এই ভুজ যদি হয় এক্স, তাহলে কোটি হবে কি 2x। এটাই তো আমরা নর্মালি জানি। তাহলে তুমি চিন্তা করো তো, এই যে ভুজ, ভুজ ভুজ হলো x, কোটি হলো 2x, কারণ দ্বিগুণ যেহেতু বলছে। ওকে, তাহলে আমি বিন্দুটা কি পাইলাম, বিন্দুটা মনে করো আমি ধরলাম P। এই P বিন্দু কি হলো, যে x, 2x, x, 2x। ওকে, সো আমাদের কিন্তু এই বিন্দুটাই আসলে বের করতে বলছে। দেখো এই বিন্দুটির তবে ওই বিন্দুটির স্থানাঙ্ক, মানে এই P বিন্দুর স্থানাঙ্ক এইটাই বের করতে বলছে। এখন তুমি চিন্তা করো, তবে P বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য তোমার কয়টা সমীকরণ প্রয়োজন হবে, একটা সমীকরণ। কারণ যেহেতু তোমার এখানে x এর মান বের করতে পারলেই তোমার কি হয়ে যাবে, বিন্দুটার স্থানাঙ্ক তুমি বের করে ফেলতে পারবা। যেহেতু তোমার একটা সমীকরণ দরকার, ওই সমীকরণটা বের করার জন্য ওরা কি বলছে, একটা শর্ত দিছে, যে তোমার যে বিন্দুটা আছে এই বিন্দুর দূরত্ব এই বিন্দু থেকে, মানে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব তোমাকে বলছে √10 হবে, √10 হবে। তাহলে চলো এইটা আমি কিভাবে সলভ করবো, যে ভাইয়া 4, মানে 4,3 এবং x, 2x, এই দুইটার দূরত্ব কি হবে তোমার √10 হবে, এটা পুরো বলে দিছে। একদম সহজ ক্যালকুলেশন। তুমি কি করবা, যে তুমি রুটের যে সূত্র জানো, যে দূরত্বের যে সূত্র জানো, যে √, এই 4 - x, বা আমি লিখতে পারি x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার ইকুয়াল হলো √10। সো এইখান থেকে তোমার ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ হবে, আর খুব সহজেই তুমি ক্যালকুলেশন করে তুমি কার মান বের করে ফেলতে পারবা, x এর মান বের করে ফেলতে পারবা। সো x এর মান তুমি এখান থেকে বের করে ফেলবা, আর x এর মান বের করে ফেলতে পারলেই তুমি এখানে x এর মান বসাই দিবা, অ্যান্সার আশা করি তুমি মিলাই ফেলতে পারবা। ওকে, সো এটা হলো একদম শর্ট ভাবে, এটা কিন্তু একদম শর্ট একটা উপায়। সো এই যে একদম সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে তুমি কি করতে পারো, যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারবে আশা করি। ওকে, ওকে, আচ্ছা।
সো এটা আমি যদি একটু তোমাদের ছোট করে দিই, যে এটা তোমরা বাসায় কি করবা, বাসায় বাকি অংশটুকু প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা এটা বাসায় কি করবা, সবাই চেষ্টা করবা। সো আমি আশা করি তোমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবা। এবার আসো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার দিকে একটু তাকাও। যে ভাইয়া ওয়াই অক্ষ, এটা কি একটা কোশ্চেন ছিল, এটা একটা কোশ্চেন ছিল, এই যে এটা একটা কোশ্চেন ছিল, আর এটা কিন্তু আরেকটা কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আর এইটা আমাদের একটু ইম্পর্টেন্ট আছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইতে পারে। ওকে, আমাদের ম্যাক্সিমাম সময় এমসিকিউতেও আসতে পারে অথবা সিকিউতেও এই টাইপের কোশ্চেনটা চলে আসতে পারে। সো এটা আসলে কিভাবে করবা, দেখো ওয়াই অক্ষ এবং এই আরেকটা বিন্দু দেওয়া আছে 7,2। তো ওয়াই অক্ষ বলতে আমরা আসলে কি বুঝি, ওয়াই অক্ষ বলতে বুঝি যে ভুজের মান। ওয়াই অক্ষ বলতে কি, ভুজের মান। এই ব্যাপারটা অনেকে বুঝে না, একটু দেখাও। যে ভাইয়া তোমাকে যদি আমি একটা বিন্দু বলি, যে বিন্দুটা হলো, মনে করো সাপোজ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো, মনে করো ধরে নাও যে 3,5, 3,5। তো তুমি চিন্তা করো তো, এই বিন্দুটা যখন আমি বলবো যে এক্স অক্ষ থেকে দূরত্ব, মানে এই এক্স অক্ষ থেকে দূরত্ব, এই এক্স অক্ষ থেকে দূরত্ব আসলে বলতে কার মান বোঝাচ্ছে, 5 বোঝাচ্ছে। আর এই ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব বলবে তখন কার মান বোঝাচ্ছে, 3 এর মান বোঝাচ্ছে। এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, এক্স অক্ষ থেকে যখন দূরত্ব বলবে তুমি 5 লিখছো কেন, কারণ 5 হলো তোমার ওয়াই এর মান। সেম ভাবে এক্স অক্ষ থেকে যখন দূরত্ব বলছো তুমি কার মান লিখছো, ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব লিখছো তুমি কার মান লিখছো, এক্স এর মান লিখছো। সেম ভাবে এখানেও দেখো ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব, এখানে বলছে যে ওয়াই অক্ষ এবং 7,2, এখানে দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে। এই ওয়াই অক্ষ থেকে তোমার a,5 বিন্দুর দূরত্ব এবং 7,2 থেকে a,5 বিন্দুর দূরত্ব, দুইটা কি বলছে, সমান হলে তোমার a এর মান কত সেটা জানতে চাইছে। সো আশা করি তোমরা এটা সলভ করে ফেলতে পারবা। সো তুমি দেখো ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব বের করবা তুমি কি করো, মডুলাস a লিখবা। আর যেহেতু সমান বলছে তো সমান সমান চিহ্ন দাও, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। সো রুট ওভার 7 - a হোল স্কোয়ার প্লাস 2 - 5 হোল স্কোয়ার। সো এখান থেকে তুমি উভয় পক্ষের প্রথমে বর্গ করে দাও, a স্কোয়ার চলে আসবে। এখানে ক্যালকুলেশন করো কত আসবে, a স্কোয়ার মানে কি 7 এর উপর স্কোয়ার করলে a - b হোল স্কোয়ার সূত্র আমরা নরমালি ইউজ করি, যে 7 এর উপর স্কোয়ার করলে 49 মাইনাস 7 দুগুণে 14a প্লাস a স্কোয়ার প্লাস এখানে দেখো -3 এর উপর স্কোয়ার করলে কত আসছে ভাইয়া, 3 এর উপর স্কোয়ার করলে যেহেতু 9, তাহলে -3 এর উপর স্কোয়ার করলো কি 9। তো এখান থেকে কিন্তু তুমি সহজেই a এর মান বের করে ফেলতে পারবা। সো তুমি সবগুলোর এক পাশে নিয়ে আসো, যে -a স্কোয়ার প্লাস 14a মাইনাস 40 ইকুয়াল হলো 0। আচ্ছা -40 না, এটা আরো বেশি আসবে, কত আসবে 48, 58 ছিল, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, -58 ইকুয়াল 0। ওকে ওকে, সো এইখান থেকে তুমি দেখো তো a স্কয়ার কিন্তু কাটা, তো থাকতেছে কত 14a ইকুয়াল হলো 58। সো এইখান থেকে তুমি a সমান সমান পাচ্ছ কত 58 ডিভাইড বাই হলো 14। 58 কে 14 দ্বারা ভাগ করো, 58 ভাগ 14 অ্যান্সার করলে কত চলে আসলো, যে 4 পয়েন্ট সামথিং চলে আসলো। সো এইভাবেই মূলত তোমরা কি করবা, ক্যালকুলেশনগুলো খুব সহজেই করে ফেলতে পারবা। সো এই হলো মূলত আমাদের যেহেতু শেষ মুহূর্তে প্রিপারেশন, আমরা চেষ্টাই করব খুব অল্প সময়ে যেন তোমরা প্রত্যেকটা টাইপের সম্পর্কে ধারণা পেয়ে যাও, আর সেই চেষ্টাটাই ভাইয়া মূলত করার চেষ্টা করতেছি। ওকে, সো আশা করি তোমরা দুইটা ম্যাথ তোমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবা। এর পরবর্তীতে আসো, এর পরবর্তীতে আমাদের টাইপটা কি, মানে আমরা 3.2 তে চলে গেলাম। 3.2 তে কি আছে ভাইয়া, বিভক্তির সূত্র। এখন তোমরা সবাই জানো যে ভাইয়া 3.2 তে কিন্তু আমাদের দুইটা পার্ট হয়, একটা হলো অন্তঃবিভক্তি, একটা হলো অন্তর্বিভক্তি, আর একটা হলো বহির্বিভক্তি। সো অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি হয় আর বহির্বিভক্তির ক্ষেত্রে কি হয়। অন্তর্বিভক্তির ক্ষেত্রে বলতে বোঝায় তোমার যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে বা যে কোনো একটা সরল রেখা দেওয়া আছে, মনে করো সাপোজ এই একটা সরল রেখা, এই সরল রেখার মধ্যে মনে করো এ বি একটা সরল রেখা, এই সরল রেখার মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু হইতে পারে, যেটা সি বিন্দু হইতে পারে বা ডি বিন্দু হইতে পারে, যে কোনো একটা বিন্দু হইতে পারে যেটা কি হবে, সরল রেখার মধ্যে থাকবে। আর বহির্বিভক্তির ব্যাপারটা কি, বহির্বিভক্তির ব্যাপারটা হলো যে তোমার এই একটা সরল রেখা দেওয়া আছে, মনে করো সাপোজ এ বি, এই সরলরেখার বাহিরে, এই সরলরেখার বাহিরে আরেকটা বিন্দু হবে, এই যে বাহিরে আরেকটা বিন্দু।
সেটা মনে করো এই যে সি। তো এই দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার ছিল এ বি ছিল, এটার বাহিরে চলে গেছে না, এই যে বাহিরে চলে গেছে না, এই বাহিরে যেহেতু চলছে বিন্দুটা সেই জন্য এটা আমরা কি বলি, বহির্বিভক্তি বলি। সো অন্তর্বিভক্তি বলতে কি, যে এ বি একটা সরলরেখা, এই সরলরেখার যে কোনো মধ্যে, মানে একটা সরলরেখার মধ্যে যে কোনো জায়গায় আমাদের একটা বিন্দু থাকবে। আর বহির্বিভক্তি বলতে বোঝায় যে সরলরেখার বাহিরে কোথাও একটা বিন্দু স্থাপন করবে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা সূত্র জানি, যে এক্স এর মান অন্তর্বিভক্তির ক্ষেত্রে এক্স এর মান তুমি কিভাবে বের করবা, আর বহির্বিভক্তির ক্ষেত্রে তুমি এক্স এবং ওয়াই এর মান কিভাবে বের করবা। সো এই হলো মূলত আমাদের সূত্র। এই সূত্রগুলো অনেকের ঝামেলা মনে হয় বা অনেকে মনে রাখতে পারো না। সো এটার জন্য ভাই একটু বলে দিই তোমাদের, যে আমাদের এ থেকে সি, মানে এটা হলো তোমার অন্তর্বিভক্তি করছে। আচ্ছা, তো আমি এ থেকে সি এর স্থানাঙ্ক দিলাম m1, বি থেকে সি এর স্থানাঙ্ক দিলাম m2। সো সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম x, y, x, y। তুমি চিন্তা করো, সি বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে এই x এর মান বের করার জন্য আমাদের যে সূত্রটা, এটা মনে রাখার জন্য, যে এখানে অনুপাত দুইটাকে ভাইয়া m1 m2, এই যে m1 m2 এই দুইটা তুমি উপরে লিখবা নিচেও লিখবা। সো আমি যদি একটু দেখাই তোমাদের একটা শর্টকাট, দেখো এই যে m1 প্লাস m2, এটা আমি উপরেও লিখবো নিচেও লিখবো, লিখে ফেললাম। এবার এই উপরে m1 এর সাথে কিছু একটা গুণ হবে, m2 এর সাথে কিছু একটা গুণ হবে। m1 এর সাথে কি গুণ হবে, দেখো m1 কিন্তু ছিল x1 এর, তাহলে এই m1 এর বিপরীত কি আছে, x2, তাহলে এই x2 গুণ হয়ে যাবে, x2 গুণ হয়ে যাবে। সেম ভাবে এটার সাথে x1 গুণ হয়ে যাবে, আর এটা হলো আমাদের x এর সূত্র বের হয়ে গেল। সেম ভাবে তুমি y এর সূত্র নিজেই বলতে পারবা, যে ভাইয়া m1 প্লাস m2 উপরেও লিখলাম নিচেও লিখলাম m1 প্লাস m2। এখানে যেহেতু m1, তাহলে এটা কি হয়ে যাবে y2, এটা হয়ে যাবে y1। ইজি ইজি সূত্র, ঠিক আছে। সো এই প্যাটার্নটা তোমরা ইউজ করে ফেলতে পারবা। সো বহির্বিভক্তির ক্ষেত্রে কি হয়, বহির্বিভক্তির ক্ষেত্রে সেম সূত্রই থাকে, জাস্ট প্লাসের জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়। সো এই হলো মূলত আমাদের কি বিভক্তির সূত্র সম্পর্কে আলোচনা। এবার আসো যে এই বিভক্তির সূত্র দিয়ে আমরা মূলত কিছু ম্যাথ করি। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা খুবই বেশি। এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষা হলে আসতে পারে। সো এখানে দেখো যে এ বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যে এ এবং বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই দুইটা বিন্দু আমি সিলেক্ট করলাম। এখন এ বি রেখাকে বলছে কি সি পর্যন্ত বর্ধিত, মানে এটা কিন্তু বাহিরে চলে গেল। দেখো এটা কিন্তু একটা বাহিরে চলে গেল, যে এ বির বাহিরে চলে গেছে। তো এ বির বাহিরে যখন চলে যায় তখন সেটা কি হয়ে যাবে, বহির্বিভক্তি হয়ে যায়। ওকে, বর্ধিত করা হলে এ বি সমান সমান আমাদের একটা শর্ত দিচ্ছে, যে এ বি সমান সমান 3 অফ বিসি, 3 অফ বিসি। সো এইখানে সি বিন্দুর স্থানাঙ্ক কত, মানে এই সি বিন্দু x, y, এটার মানটা আসলে কত সেটা তোমাকে জানতে চাইছে। এখন তুমি x, y তো বের করলা, ভাই এখানে আপনি দেখতেছেন m1 সমান সমান 4 আর m2 ইকুয়াল 1, এটা কিভাবে আসে? এটা আসার শর্ত হলো যে তোমাকে যে শর্তটা দেওয়া আছে, দেখো ab ইকুয়াল 3 অফ bc, এটা থেকে মূলত আমাদের কাজ হলো যে a থেকে c এর যে স্থানাঙ্ক এবং b থেকে c এর যে স্থানাঙ্ক বা তোমার অনুপাত, এই অনুপাতটা আসলে জানা। সো এখান থেকে তুমি মূলত বের করবা যে ab, তুমি দেখো তো ডিভাইডেড বাই করে bc লেখা যায়, আর এখানে 3 ডিভাইডেড বাই 1 লেখা যায়। ওকে, পরবর্তীতে আমি লিখতে পারি, দেখো আমাদের তো বের হলো কত, ab এর অনুপাত বের হলো যে 3, কিন্তু আমাদের দরকার কি ভাইয়া, ac। তাহলে আমি এখানে যোজন করতে পারি যে ab প্লাস bc ডিভাইডেড বাই হলো bc ইকুয়াল হলো 3 প্লাস 1 ডিভাইড বাই হলো 1। সো এখান থেকে আমি বলতে পারি যে ac ডিভাইডেড বাই হলো bc সমান সমান 4 ডিভাইড বাই হলো 1। সো এখান থেকে সহজেই আমরা বলতে পারবো যে ac অনুপাত হলো bc, 4 অনুপাত হলো 1। সো এই হলো মূলত আমাদের কি বের হয়ে গেল অনুপাতটা। সো এখানে আমি সহজেই দেখতে পারতেছি যে এসির অনুপাতটা কত বের হয়েছে, ভাইয়া এসির অনুপাত বের হয়েছে 4 এবং বিসির অনুপাত বের হয়েছে 1। সো এখান থেকে এসির অনুপাতটা আমরা ধরছি m1, আবার বিসির অনুপাত ধরছি আমরা m2। সো কিভাবে বের করছো, এই যে মূলত বের করার ফর্মুলা বা ট্রিক্স। ওকে, সো এইটাই হলো মূলত আমাদের কাজ ছিল। সো আশা করি তোমরা এই অনুপাতটা খুব সহজেই বের করে ফেলতে পারবা। ওকে, সো এবার দেখো যে তুমি যখন অনুপাত বের করে ফেলবা, তুমি এখন x এবং y এর মান কিভাবে বের করবা। তুমি এখন x এবং y এর মান খুব সহজেই বের করে ফেলতে পারবে, কারণ তুমি তো বহির্বিভক্তি সূত্র জানো। বহির্বিভক্তি সূত্র কি ছিল, যে x ইকুয়াল যে এই অনুপাত দুইটার যোগফল, মানে 4 প্লাস 1, বা যেহেতু বহির্বিভক্তি তাহলে 4 মাইনাস 1, সরি 4 মাইনাস 1, এখানেও 4 মাইনাস 1। সো এই m1 এর সাথে কি হবে, m2 টা গুণ হবে। m2 কত আছে ভাইয়া, 4 আছে, আর এই 1 এর সাথে কি হবে, এই 1 এর সাথে এইখানে -2 আছে, এই যে -2 গুণ হবে।
সেম ভাবে y কি হবে, সেম ভাবে লেখো 4 - 1, 4 - 1। সো 1 এর সাথে গুণ হবে কি, 4 এর সাথে গুণ হবে কি, 4 এর সাথে গুণ হবে, এখানে কত আছে -5 আছে, তাহলে এই যে -5, আর এই 1 এর সাথে কি হবে, এইখানে কত আছে ভাই 4 আছে, তাহলে গুণ করে দাও। জাস্ট এইখান থেকে যখন তুমি একটা ক্যালকুলেশন করে মান বের করবা, বা ক্যালকুলেশন করে মান বের করবা, সেটাই মূলত তোমাদের কি অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। আর এই যে এখান থেকে, তাহলে x এবং y এর মান তুমি বের করে ফেললা, আর x এর মান এবং y এর মান যখন তুমি বের করতে পারবা, তখন সেটা কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। সো এই হলো মূলত আমাদের প্যাটার্ন, বুঝতে পারছি ভাইয়া? সো এখানে যখন তুমি ক্যালকুলেশন করে x এবং y এর মান বের করে ফেলবা, তখনই কিন্তু তোমার এই যে x এবং y এর মান বের হয়ে গেল। আর এটাই মূলত আমাদের জানতে চাইছে। আর x এবং y এর মান কার মান, এটা হলো c বিন্দুর স্থানাঙ্কের মান। ওকে, সো আশা করি তোমরা টাইপটা বুঝতে পারছো। সো আমাদের কাজটাই হলো তোমাদের অঙ্কটা কিভাবে সহজে তোমরা সলভ করবা, বা কোশ্চেন দেখে তুমি কিভাবে অ্যান্সারটা করতে পারবা, সেই টেকনিকগুলো জানিয়ে দাও, বা তোমাদের ক্যালকুলেশনগুলো সহজে যেন তোমরা ধরতে পারো, সেটা আমাদের অ্যাটলিস্ট রিভিশনের মতো তোমাদের ধরায় দেওয়া। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরবর্তী আরেকটা ম্যাথ আমরা দেখে আসি। পরবর্তী যে ম্যাথটা আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো এটা কি বলছে ভাইয়া, প্রমাণ করো যে মূল বিন্দুটি এই বিন্দু এবং এই বিন্দুদের সংযোগ রেখাংশের একটি সমদ্বিখণ্ডক বিন্দু। এখন ভাই সমদ্বিখণ্ডক বলতে আসলে কি বোঝায়, যে সমান 3 ভাগে বিভক্ত, সমান 3 ভাগে বিভক্ত। মনে করো এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই যে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। এখন এই সমান 3 ভাগে বিভক্তের মধ্যে এই বিন্দুটাকে আমি ধরলাম -3 - 2, বি বিন্দুটাকে ধরলাম 6,4। এবার তোমাকে বলছে কি যে মূল বিন্দুটি, তো আমি ধরে নিলাম যে মাঝখানে দুইটা বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু হলো কি মূল বিন্দু, আর এটা অনুপাতটা আমি ধরে নিলাম, অনুপাতটা আমি জানি না, সো আমি এখানে অনুপাতটা আমি ধরে নিলাম। মনে করছো অবশ্যই এটা m1, এটা কি m2, m1 m2। এখন তুমি চিন্তা করো m1 এবং m2 যদি আমরা কাউন্ট করি এখানে, তাহলে তোমার এই m1 এবং m2 এর মানটা আমাদের জানা দরকার। আর এইখানে যেহেতু m1 এবং m2 এর মান বের করে আমরা কার মান বের করব, মূলত এই c বিন্দু, বা এটা আমি ধরলাম c, আর এটা হলো d, এই d বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে আমাদের। তো আমি d বিন্দুর স্থানাঙ্ক বের করার পূর্বে আমি m1 এবং m2 এর মানটা আগে বের করে নিই। সো m1 এবং m2 এর মানটা কিভাবে বের করবা, তুমি প্রথমত দেখো c বিন্দু যখন অন্তর্বিভক্ত করে, তখন এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে তুমি m1 m2 এর সূত্র জানো, যে m1 প্লাস m2, এখানে দেখো সূত্র কি হবে, যে এই m1 প্লাস m2, এই m1 এর সাথে কি গুণ হবে আর m2 এর সাথে কি গুণ হবে, m1 এর সাথে গুণ হবে হলো 6, তাহলে 6m1, আর m2 এর সাথে কি গুণ হবে -3, তাহলে এই যে -3 ইকুয়াল কি হবে ভাই, শূন্য হবে। কেন ভাই শূন্য হবে, কারণ তুমি জানো যে এই সূত্রটা কার সূত্র ভাই, তুমি জানো এই সূত্রটা হলো x এর সূত্র, আর x এর মান এখানে কত দেওয়া আছে ভাই, শূন্য দেওয়া আছে। তাহলে এটাও ইজিলি বুঝতে পারতেছে যে এটার মান কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটার মান শূন্য হয়ে যাবে। সো এখান থেকে তুমি সহজেই x এবং m1 এবং m2 এর মানটা বের করে ফেলতে পারবা। তো এটা ক্যালকুলেশন করি আমরা, দেখো যে 6m1 প্লাস, সরি প্লাস না, মাইনাস 3m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল হলো 0। সো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবা 6m1 মাইনাস 3m2 ইকুয়াল হলো 0। সো এখান থেকে আমরা দেখতেই পারতেছি যে m1 ডিভাইড বাই m2 সমান সমান হলো 3 ডিভাইড বাই হলো 6। ক্যালকুলেশন তোমরা করে ফেলবা। সো এখান থেকে আমি অনুপাতটা কি পাচ্ছি, যে m1 অনুপাত m2 সমান সমান কাটাকাটি করলে দেখবা কি ওটা 1/2 আসে। সো এই 1/2 না লিখে আমি ডিরেক্টলি লিখতেছি যে 1/2। সো এই হলো মূলত আমাদের কি অনুপাতটা বের হয়ে গেল, এইটাই মূলত আমাদের কি অনুপাতটা বের হয়ে গেল। সো এই হলো অনুপাত, আমরা অনুপাতটা বের করলাম। এখন কথা হলো ভাই এই অনুপাতটা কাজে লাগে কি তুমি এই যে তোমার ডি বিন্দুর স্থানাঙ্ক যেটা আছে সেটাকে বের করা পসিবল না? হ্যাঁ অবশ্যই পসিবল। কিভাবে? কারণ তুমি দেখো যখন তুমি এই অনুপাতটা কাজে লাগাবা, তখন এইটা কিন্তু পুরোটা তুমি কি ধরতে পারো, এই এতটুকু অংশ তুমি কি ধরতে পারো, এই যে এতটুকু অংশ তুমি কি ধরতে পারো, এটাকে একটা অংশ ধরো, আমি লাল কালার দিয়ে দিলাম, ওকে। আর এইখানে বাকি অংশ ধরি, এই বাকি অংশটা তুমি সিলেক্ট করো, ঠিক আছে। ওকে, দেখো তিনটা ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু আমাদের খুব সহজেই আমরা ধরাই দিতে পারলাম যে তিনটা ভাগে বিভক্ত আমরা করে ফেললাম। সো এখান থেকে তুমি যখন এই 1/2 মানে এটার মান হলো 1, এটার মান হলো 2, তখন তুমি সি থেকে ডি করতে পারো, এবং সি থেকে ডি তুমি দেখো তো ডি বিন্দুটা কি মধ্যবিন্দু হয় না, তুমি চাইলে 2:1 দিয়ে কিন্তু এটা করতে পারবে। যখন তুমি এই যে একটা সরলরেখা চিন্তা করো, বা আমি যদি তোমাদের একটু সার্কেলটা দেখাই আবার,
যে এই হলো একটা সরলরেখা, এই সরলরেখাটা কয়টা ভাগে বিভক্ত করছে ভাইয়া? তিনটা ভাগে বিভক্ত করছে, যে এটা হলো এ, এটা হলো বি, এই যে সি বিন্দু এবং ডি বিন্দু, এই তিনটা ভাগে বিভক্ত করছে। তো তুমি নর্মালি চিন্তা করো তো ভাইয়া, যখন এ থেকে সি হয় এবং সি থেকে ডি হয়, এটা কিন্তু আমি পাইছি 1:2 অনুপাতে বিভক্ত করে। ওকে, যখন তোমার এ ডি এটা হবে এ ডি, তাহলে এটা 2, আর এই যে বি সি এটা হবে 1, এটা একদম ইজিলি বুঝতে পারতেছি। ওকে, তো তুমি কি করতে পারো, যে তুমি 2:1 দিয়ে ডি এর মানটা বের করে ফেলতে পারো, অথবা আরেকটা কাজ করা যায়, তুমি কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক জানো, সি বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। আবার বি বিন্দুর স্থানাঙ্ক জানো, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 6,4। সো এই বি বিন্দুর স্থানাঙ্কটা তুমি খুব সহজে বের করতে পারবা। কিভাবে? কারণ তুমি জানো এটা কি সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। যেহেতু তোমার সমান 3 ভাগে বিভক্ত হয়েছে, তুমি কিন্তু বলতে পারবা যে বিসি এর মধ্যবিন্দু কি? তোমার এখানে ডি। বিসি এর মধ্যবিন্দু তোমার ডি, কারণ তুমি জানো সমান 3 ভাগে বিভক্ত করছে, যেটা আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে সমত্রিখণ্ডক, মানে সমান 3 ভাগে বিভক্ত। তাহলে আমি বলতে পারি সি এবং বি এর মাঝখানে হলো তোমার ডি আছে। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা, এই ডি এর স্থানাঙ্কটা যদি আমি ধরি, মনে করো ডি এর স্থানাঙ্ক আমি ধরলাম কি এক্স কমা ওয়াই ধরলাম, এক্স কমা ওয়াই। তো এক্স কমা ওয়াই এর এক্স এর মান তুমি কিভাবে বের করবা? এক্স এর মান বের করবা হলো এই দুই পাশের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তুমি মধ্যবিন্দু পেয়ে গেলা। তাহলে দুই পাশে দুইটা যোগ করে মানে 0,0 + 6 / 2 মানে হলো 3। আবার ওয়াই এর মান কিভাবে বের করবা? দুই পাশে দুইটা 0 + 4 / 2, তাহলে অ্যান্সার হলো 2। তাহলে এই যে তুমি এক্স কমা মানে 3,2 পেয়ে গেলা। ঠিক আছে, সো আমাদের কোশ্চেন প্রথমে বলছিল প্রমাণ করা মূল বিন্দুটি কি? এই দুইটা বিন্দুর সমদ্বিখণ্ডক বিন্দু, যেটা আমরা বের করে ফেললাম যে 1:3 1:2, এই দুইটা যোগ করলে হয় 3। তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা কি তোমার তিনটা বিভক্ত করছে। আর পরবর্তীতে আমাদের বলছে সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, যে বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম যে 3,2 3,2 ওকে, যেটা আমরা বের করে ফেললাম। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে কারো সমস্যা নাই। এর পরবর্তীতে চলো, আচ্ছা এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, ঠিক আছে, এই ম্যাথটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। তাহলে চলো পরবর্তী যে ম্যাথটা আছে, পরবর্তীতে এই যে আচ্ছা অক্ষ দ্বারা বিভক্তি, এখানে অনেকের কনফিউশন কাজ করে। দেখো অক্ষ দ্বারা বিভক্তি বলতে কি বোঝায়, যে এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো, ছেদবিন্দুটির বুজ কত। ওকে, সো এখানে একটু চিন্তা করো তো ভাইয়া, আমি যদি এটা তোমাদের একটু নিজে আইকা দেখাই আবার, যে আমাদের মনে করো একটা যে চিত্র, এই হলো চিত্র, আমাদের কি বলছে? আমাদের বলছে 7,7 এবং 5,-10। সো 7,7টা আমি ধরলাম এখানে একটা বিন্দু আছে, আর 5,5টা আমি ধরলাম মনে করো 5,-10, তো তা আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে। সো এই বিন্দু দুইটা যোগ করে দাও, এই বিন্দু দুইটা যোগ করে দাও। ওকে, যোগ করে দিলাম। সো যোগ করে দেওয়ার কারণে তুমি এখানে পাইছো কত? 7,7। এখানে পাইছো কত? 7,7। আর এটা পাইছো কত? -5 -10। ওকে, সো এখানে তোমারে বলছে কি দুইটা সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি করো? এক্স অক্ষ মানে এই যে এক্স অক্ষ তোমার ছেদ করছে, এইটা নির্ণয় করো। মানে এই যে তোমার ছেদ করছে এটার একটা অনুপাত হইছে না ভাইয়া? এটার একটা অনুপাতে বিভক্ত করছে না? এই অনুপাতটা তোমার জানতে দিচ্ছে। সো এখানে কে এবং 1 দিয়ে করানো আছে। সো আমি কে এবং 1 না দিয়ে তোমাকে ধরলাম এটা m1, সরি, ওকে, সো এটা আমি ধরলাম m1, এটা ধরলাম কি m2, m1 এবং m2। সো এখানে তোমার যে বিন্দুটা স্থানাঙ্ক মানে যেই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটাকে আমি একটা নাম দেই, নামটা দিলাম পি, নাম দিলাম কি পি। এই বিন্দুর একটা মান কিন্তু আমি নির্দিষ্ট জানি অলরেডি। কিভাবে জানেন ভাইয়া? এক্স অক্ষকে যখন ছেদ করে এক্স অক্ষের উপরে তোমার কিন্তু ওয়াই এর মানটা 0, এক্স অক্ষের উপরে কিন্তু তোমার ওয়াই এর মানটা কি 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভাইয়া এখানে এক্স ওয়াই এর মানটা কি 0 হবে। তুমি কার মান বের করবা? শুধুমাত্র এক্স এর মান বের করবা, এক্স এর মান বের করবা। আর তুমি যখন এক্স এর মান বের করে ফেলতে পারবে, তখনই কিন্তু তুমি বলতে পারবে যে ভাই এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। সো আমাদের প্রথমত কাজ হলো কি অনুপাতে সেট করে, মানে এই m1 এবং m2 এই দুইটার মান বের করা। সো m1 এবং m2 এই দুইটার মান তুমি বের করার জন্য কি করতে হবে? এটা হলো চিত্রটা। এবার আসো m1 এবং m2 মান বের করি। m1 এবং m2 মান কিভাবে বের করবা? ওকে, দেখো
সো m1 এবং m2 এর মান বের করার জন্য তুমি তো সূত্র জানো। দেখো ভাইয়া এখানে কিন্তু y এর মানটা শূন্য, যেহেতু y এর মানটা শূন্য, আমি যখন ওই y এর মানটা ক্যালকুলেশন করব তখন কিন্তু আমার ক্যালকুলেশনটা খুবই সহজ হবে। কিভাবে? তুমি দেখো y এর ক্যালকুলেশন করার জন্য তুমি কি করবে, অন্তর্বিভক্তি ধরছো, এই দুইটা কিসে আছে, অন্তর্বিভক্তিতে আছে। তাহলে আমি জানি অন্তর্বিভক্তি বলতে কি m1 প্লাস m2 হবে, উপরেও কি হবে m1 প্লাস m2 হবে। ওকে, সো m1 এর সাথে কিছু একটা গুণ হবে, m2 এর সাথে কিছু একটা গুণ হবে। m1 এর সাথে গুণ হবে কে, এই পাশে -10, তাহলে এই যে -10, আর m2 এর সাথে কি গুণ হবে, 7 গুণ হবে, 7 ইকুয়াল কি হবে, ইকুয়াল হলো 0। কারণ কি ভাইয়া, আপনি যেটা লিখছেন সেটা কার সমীকরণ, y এর সমীকরণ, আর এই y এর মান এখানে দেওয়া আছে কত, 0। আর এইখানে যেহেতু y এর মান 0, তাহলে আমি বলতে পারি যে এটা দিকে এটা ইকুয়াল কি 0 বের হবে। ওকে, সো এই যে এখান থেকে মূলত আমাদের এই কাজটা করলাম আমরা, আর এইখান থেকে মূলত এই কাজটা করার মাধ্যমে তোমার ক্যালকুলেশনটা খুবই সহজ হবে। সো দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, যে -10m1 প্লাস 7m2 ইকুয়াল হলো 0। আর এখান থেকেই বলা যায় যে m1 -10, তো এটা যদি আমি একটু ক্যালকুলেশন করে দেখাই, দেখো -10m1 সমান সমান হলো -7m2। ওকে, সো দুই পাশ থেকে মাইনাস মাইনাস উঠিয়ে দিলে m1 ডিভাইডেড বাই হলো m2 সমান সমান হলো 7 ডিভাইড বাই হলো 10। আর এখান থেকে তুমি অনুপাতটা লিখতে পারো যে m1 অনুপাত হলো m2 সমান সমান 7 অনুপাত হলো 10। সো এই যে মূলত আমাদের অনুপাতটা বের হয়ে গেল। সো এইটাই মূলত আমাদের দেখো অনুপাত 7 অনুপাত 10 বের হয়ে গেছে। সো বুঝতেই পারতেছো যে আমাদের অনুপাতটা কিভাবে বের করছি, সেটা আশা করি তোমরা ক্লিয়ার। কিভাবে আমি শূন্যটা নিছি কেন, কারণ আমাদের ক্যালকুলেশনটা খুব সহজে তুমি বের করে ফেলতে পারো, যদি তোমার যেই ভুক্তিটা শূন্য দেওয়া থাকবে বা যার মানটা তোমার শূন্য দেওয়া থাকবে তার মানটা দিয়ে বের করে ফেলবা। ওকে, সো এইখানে তুমি দেখো এখন তুমি m1 এর মানও জানো, m2 এর মানও জানো, m1 এবং m2 দুইটার মানই জানো, m1 এর মান জানো, m2 এর মান জানো। এখন কি তুমি বের করতে পারবা না ভাইয়া, এই যে x এর মানটা তুমি কিভাবে বের করবা? দেখো তো এখানে কিন্তু এখন x এর মানটা বের করা তোমার জন্য খুবই সহজ। কিভাবে x এর মান বের করা সহজ, দেখো কিভাবে x এর মান বের করা সহজ। এখানে x এর মান বের করার জন্য তুমি জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করো, জাস্ট যে x ইকুয়াল, তুমি কি জানো সূত্র, যে নিচে হবে m1 প্লাস m2, উপরেও হবে m1 প্লাস m2, m2 এর সাথে এবং m1 এর সাথে গুণ হবে, কি গুণ হবে এখানে একটু দেখো, যে m1 এর সাথে গুণ হবে কি -5, m1 এর সাথে -5, m2 এর সাথে কি গুণ হবে, m2 এর সাথে গুণ হবে 7। সো এই মানগুলো এখন তুমি বসাও, m1 এবং m2 এর মান তো তুমি জানো, এখানে যে m1 এর মান হলো 7, m2 এর মান হলো 10, তাহলে 7 প্লাস 10, 7 প্লাস 10, তাহলে -7 ইন্টু 7 প্লাস m2 এর মান হলো 10 ইন্টু 7। সো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে যেই মানটা পাবা সেটাই মূলত আমাদের কি অ্যান্সার হবে, এটাই মূলত আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। সো এটাই হলো অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেটাই হলো আমাদের কি অ্যান্সার। সো এই হলো মূলত আমাদের কি এই কোশ্চেনটার সমাধান। সেম একই উপায়ে দেখো এখানে যে আরেকটা কোশ্চেন আছে, এটাও কিন্তু একই টাইপের কোশ্চেন। এখানে কি বলছে, এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে সেটাও বের করতে বলছে, আবার ওয়াই অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে সেটাও বের করতে বলছে। সো দুইটা একই টাইপের অঙ্ক। আশা করি তোমরা যখন এটা বুঝতে পারবা বা এই ক্যালকুলেশনটা যখন তোমরা ক্লিয়ার হয়ে যাবা, তখন আশা করি ওই ম্যাথটা তুমি খুব সহজেই নিজেই করে ফেলতে পারবা। ওকে, সো এই হলো মূলত আমাদের অ্যান্সার। এই নাও, এই যে এখানে রেখে দিলাম। ওকে, সো পরবর্তী যে দেখো আমরা পরবর্তী কোন টাইপ নিয়ে কথা বলা আছে, দেখো পরবর্তী টাইপটা। আচ্ছা, এই যে অক্ষ দ্বারার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তুমি সহজে বোঝার জন্য তোমার কিছু এমসিকিউ ট্রিক্স জানা দরকার। আচ্ছা, এমসিকিউ ট্রিক্সটা আসলে কি বোঝায় এখানে ভাইয়া, দেখো এমসিকিউ ট্রিক্স এটা কি এমসিকিউর জন্য ব্যবহৃত হবে। এমসিকিউ দুইটা জিনিস মনে রাখবা, একটা 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বারটা কি, দুইটা বিন্দুর সংযোগ রেখা না ভাইয়া, সরি এটা রেখাংশ হবে, যে সংযোগ রেখাংশ সেম ভাবে একই জিনিস হবে, ঠিক আছে। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ যদি তোমার এক্স অক্ষ রেখা বিভক্ত করে, কি করে, এক্স অক্ষ রেখা বিভক্ত করলে অনুপাত হবে কোটিদ্বয়ের অন্তর, মানে কোটিদ্বয়ের অন্তর। সেম ভাবে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ যদি ওয়াই অক্ষ রেখা বিভক্ত করে তাহলে হবে ভুজদ্বয়ের অন্তর। সো এইখানে তোমার জিনিসটা মনে রাখবা যে অক্ষদ্বয় যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে সেটা হবে তোমার কোটিদ্বয়ের অনুপাত, এবং ওয়াই অক্ষকে রেখাকে যখন ছেদ করবে তখন হবে কি ভুজদ্বয়ের অনুপাত। আর এখানে একটা জিনিস মনে রাখবা যে যখন তোমার এই অনুপাতটা প্লাসের বের হবে বা অনুপাতটা যখন তোমার মাইনাসের বের হবে, তুমি মনে রাখবা যে এই প্লাসের মান বের হওয়া মানে হলো বহির্বিভক্তি,
বহির্বিভক্তি, আর এই মাইনাসের মান বের হওয়া বলতে অন্তবিভক্তি মানে অ। ওকে, জাস্ট এই প্যাটার্নটা তোমার একটু মাথায় রাখা দরকার এখানে। সো কিভাবে বের করবা, জাস্ট আমরা একটু একটা এক্সাম্পল দেখি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে হলো দুইটা ক্যাল, দেখো দুইটা ম্যাথ আছে আমাদের 1 এবং 2, আর এটা হলো শর্টকাটগুলো ছিল, শর্টকাটগুলো দেখছো। সো এটা রেখাংশ হবে। ওকে, সো আমাদের ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগে করে আসছি। সো এটা অন্তর্বিভক্তি করে নাকি বহির্বিভক্তি করে, জাস্ট এটা জানার জন্য আমাদের এখানে আমাদের বলছে কি এক্স অক্ষকে রেখা, মানে এক্স অক্ষ রেখাকে ছেদ করে। সো তুমি তো শর্টকাট অনুসারে জানো যে এক্স অক্ষ রেখাকে যখন অনুপাতে বিভক্ত করে তখন কি হবে, কোটিদ্বয়ের অনুপাত হবে। সো এখানে কোটিদ্বয় কে কে আছে, একটা হলো 7 আর একটা হলো কি -10। তাহলে 7 অনুপাত হলো -10। এটার অনুপাতটা তুমি করলে দেখো ভাইয়া মানটা কিসের আছে, মাইনাসে চলে আসে না, যে 7 -10, 7 10 মাইনাস আসে না, মাইনাস আসে কিনা, হ্যাঁ। যেহেতু তোমার এই যে তুমি এখানে ধরতে পারছো না যে এখানে একটা কি আছে, মাইনাস চলে আসে, এই যে মাইনাস, এই মাইনাসটা থাকার কারণেই, এটা আমরা বুঝতে পারলাম এটা কিসে, অন্তর্বিভক্তি। কি করা আছে, অন্তর্বিভক্তি করা আছে। ওকে ভাইয়া, সেম ভাবে তুমি দেখো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দু বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষরেখা। তো এক্স অক্ষরেখার ক্ষেত্রে তুমি কি করবা, অনুপাতদ্বয় মানে কোটিদ্বয়ের অনুপাতে বিভক্ত করে দেখবা, যেটা যদি মাইনাসের আসে তাহলে সেটা অন্তর্বিভক্তি, আর যদি প্লাসের আসে সেটা বহির্বিভক্তি। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাইয়া মডুলাসের মাঝখানে তো যে কোনো সংখ্যাই তোমার প্লাস, মাইনাস থাকলেও প্লাস, প্লাস থাকলেও মাইনাস। হ্যাঁ, তুমি যখন শর্টকাটটা ইউজ করবা তুমি এই মডুলাসটা কাউন্ট করবা না। মনে করবা মডুলাস না থাকলে তোমার এখানে কি আসতো, মাইনাস আসতো, প্লাসে মাইনাসে মাইনাস আসতো, তখন ওই মাইনাসটাই কাউন্ট করবা। সো শর্টকাটটা কি, যে মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে হলো অন্তর্বিভক্তি, আর প্লাস থাকলে হলো বহির্বিভক্তি, বহির্বিভক্তি। ওকে, জাস্ট এটা একটু মাথায় রাখবা। ওকে, এই হলো কাজ। সো এভাবে কিন্তু আমরা যে কোনো একটা বিন্দু দেখেই আমি বলতে পারবো যে এটা যদি এক্স অক্ষকে ছেদ করে বা ওয়াই অক্ষকে ছেদ করে, তুমি এটা অন্তর্বিভক্তি করলো নাকি বহির্বিভক্তি করলো, তুমি খুব সহজেই ক্যালকুলেশনটা ধরে ফেলতে পারবা এইভাবে। ওকে, সো পরবর্তীতে দেখো পরবর্তী টাইপটা কি আছে আমাদের, এই হলো পরবর্তী টাইপ, সেটা হলো সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। এখন সামান্তরিক বলতে কিন্তু আমরা অনেক কিছু বুঝি। সামান্তরিক বলতে সামান্তরিক হয়, তোমার রম্বস হয়, বর্গ হয়, এগুলো কিন্তু সবগুলো একটা সামান্তরিকের একটা অংশ, আয়ত হয়, সবগুলো কি সামান্তরিকের একটা অংশ। সো এই কোশ্চেনগুলো তোমার কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হবে সেটাও ভাইয়া দেখাবো। এমনকি এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় কি কখনো কখনো এমসিকিউ চলে আসে বা সৃজনশীলই আসলো কিন্তু আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা এটা আমরা একটা কনফিউশনে ভুগি। সো এই কনফিউশন যেন তুমি দূর রাখতে পারো বা কনফিউশন যেন তুমি কাটায় উঠতে পারো পরীক্ষা হলে, সো আমি একটা শর্টকাটের মাধ্যমে এই অ্যান্সারটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। এমনকি পরীক্ষা হলে ডিটেলসে আসলে বা সিকিউতে যখন আসবে তখন সেটা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাবো। সো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো ভালো করে দেখবা, যে আশা করি তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো কমন পড়বে। সো কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, কর্ণের প্রান্তবিন্দুদ্বয় বলতে কি বোঝায়, যে একটা কর্ণ, সাপোজ এই যে একটা এসি একটা কর্ণ, দেখো এই যে এসি একটা কর্ণ, এসি একটা কর্ণ এবং বিডি আরেকটা কর্ণ। এই এসি এবং বিডি দুইটা কর্ণ নেবে। এখন তুমি চিন্তা করো এই যে এসি যে কর্ণটা আছে এই কর্ণের দুইটা বিন্দু, একটা এ একটা সি। এই এ বিন্দুর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমি এ বিন্দুর স্থানাঙ্ক দিলাম 3, -4, বি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক দিলাম -6, 5। আর তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্ক কত, পরের যে আরেকটা বিন্দু আছে তৃতীয় শীর্ষবিন্দু কত আছে, -2, -1। ওকে, বিন্দুগুলো আমি কালেক্ট করে ফেললাম। এবার আসো এটা সলভ করবা কিভাবে, এটা সলভ করবা কিভাবে। দেখো বলছে কোন সামান্তরিক, দেখো তো সামান্তরিকের এই যে এসি সামান্তরিক, যেটা এসির যে সামান্তরিকটা, এই যে এসির যেই সামান্তরিকটা, এটা কি, এখানে যদি আমি একটা মধ্যবিন্দু ও ধরি, ও মধ্যবিন্দু কি ও, এই ও বিন্দু কি, দেখো তো এসি এর মধ্যবিন্দু না, এই ও বিন্দুটা কি এসি এর মধ্যবিন্দু কিনা, ও বিন্দুটা এসি এর মধ্যবিন্দু কিনা, ও বিন্দুটা এসি এর মধ্যবিন্দু কিনা, একটু বলো তো ভাইয়া, যে ও বিন্দুটা কি এসি এর মধ্যবিন্দু। সেম ভাবে এই ও বিন্দুটা কিন্তু বিডি এর মধ্যবিন্দু, ও বিন্দুটা কি বিডি এর মধ্যবিন্দু। হ্যাঁ, যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো যে ভাইয়া এইখানে যে ও বিন্দুটা এটা হলো এবি এসি কেও এবং বিডিও কেও সমান দুই ভাগে বিভক্ত করে, যদি তুমি এই জাস্ট এই কথাটা যদি বুঝতে পারো তাহলে এইখানে তোমার ম্যাথটা সহজ হয়ে যাবে। তো তুমি চিন্তা করো তো এসি এর মধ্যবিন্দু বের করো, এসি এর মধ্যবিন্দু। তো ও স্থানাঙ্ক কি হবে,
এই শূন্যের ও ও এর স্থানাঙ্ক কি হবে, ও না ধরে আমি যদি ই ধরি, ওটা আবার একটু কেমন জানি লাগে, ঠিক আছে, ওটা আবার একটু বাজে দেখা যায়, হয়তো বা লিখতে সমস্যা হয়ে যায়। সো ও দেখো এটা হলো ই ধরলাম, ঠিক আছে, ই। সো এই বিন্দুর স্থানাঙ্কটা আসলে কি আসবে, এই যে তিনটা বিন্দু দিয়ে স্থানাঙ্ক বোঝায়। সো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম আমরা একটু আগে দেখছি, যে দুই পাশে দুইটা এক্স এর মান যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এক্স এর মান যোগ করে 2 দিয়ে ভাগ, কমা -4 + 5 ডিভাইড বাই হলো 2। সো এখান থেকে বিন্দুটা আসতেছে কত, -3 2, আর এখানে আসতেছে 1/2। সো এই হলো আমি মূলত স্থানাঙ্ক বের করে ফেললাম। আচ্ছা, সেম একই উপায়ে তো তুমি কি করতে পারো, যে বিডি এর স্থানাঙ্ক বের করতে পারো, বিডি এর স্থানাঙ্ক। সো বিডি এর স্থানাঙ্ক কি আসবে, বিডি এর মধ্যবিন্দু। সো বিডি এর মধ্যবিন্দুটা আসলে কি পাবে আসে, দেখো তো, বিডি এর মধ্যবিন্দু কিন্তু x - 2 ডিভাইড বাই 2, আরেকটা কি আছে y -1 ডিভাইড বাই 2। সো এটা এখন তুমি চিন্তা করো, দুইটারই মধ্যবিন্দু কিন্তু তোমার ই, দুইটারই মধ্যবিন্দু কি তোমার ই। যেহেতু তোমার দুইটার মধ্যবিন্দু ই, তাহলে আমি বলতে পারি এইখানে যে মধ্যবিন্দুটা বের হয়েছে, এই যে এইখানে যে মধ্যবিন্দুটা বের হয়েছে, যে -3, 2 এক্স এর মান, এখানেও কিন্তু যে এক্স এর মানটা আছে, এই দুইটা কি পরস্পর সমান। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে বলা যায় যে -3 ডিভাইড বাই 2 সমান সমান কত, x - 2 ডিভাইড বাই 2। সো এখান থেকে আমি একটা সমীকরণ বলতে পারি। ওকে, একটা সমীকরণ পাইলাম। সেম ভাবে আমি, আচ্ছা এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো এখানে ক্যালকুলেশন করলে কি পাবা, যে দুই পাশ থেকে -2 ওই 2 উঠায় দাও, তাহলে থাকতেছে কত, x - 2 সমান সমান হলো -3। সো এখান থেকে তুমি বলতে পারবা যে x ইকুয়াল হলো এই -2 এর পাশে পাঠিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, +2, আর +2 করলে কত আসে, -1। সো এখানে তুমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেললা, অ্যান্সারটা কিন্তু তুমি বের করে ফেলতে পারলা। এই যে -1 হলো তোমার x এর মান। ওকে, সেম একই উপায় তুমি দেখো তো, এই যে তোমার যেটা আছে, এই যে তোমার যেটা আছে যে হাফ, এই হাফটা কিন্তু সমান সমান তুমি কি বলতে পারো, যে ভাইয়া y+1, এই যে y+1 যেটা আছে, এইটা সমান সমান কি এই হাফ বলা যায়। হ্যাঁ, তাহলে তুমি এখানেও ক্যালকুলেশন করে ফেলতে পারবা যে y+1 ডিভাইড বাই 2, y+1 ডিভাইড বাই 2 সমান সমান কত আছে, হাফ। সো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করো। ওকে, আচ্ছা এটাও আমি একটু লেট খেলা দিয়ে দিই। ওকে, সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কি পাবা, 2 উঠায় দাও, তাহলে y+1 সমান সমান হলো 1। আর এখান থেকে আমি বলতে পারি যে y সমান সমান 1 - 1, আর 1 - 1 মধ্যে কি বোঝায়, তোমার শূন্য বোঝায়। তাহলে এইখান থেকে তুমি বলতে পারলা যে তোমার x এর মান কি হয়ে গেল, শূন্য বের হইলো, x এর মান শূন্য বের হয়ে গেল। ওকে, সো তোমার x এর মান হলো -1, আর y এর মান কত হয়ে গেল, 1 হয়ে গেল। y এর মান কত, 1। আচ্ছা এখানে দেখো তো ভাইয়া y -1 কিন্তু সরি, সো এখানে কিন্তু তোমার একটু মিস্টেক হয়েছে, যে y কি হবে, -1 হবে। সো y -1, আর এখানে যদি -1 হয় তাহলে এখানেও -1 হবে, আর এখানে -1 হলে এখানেও -1 হবে, আর এখানে -1 হলে এখানে +1 হবে। তাহলে এখানে -1 ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর প্লাস হয়ে গেলে এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। ওকে, সো এই হলো মূলত আমাদের ম্যাথ। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা হলে খুবই ইম্পর্টেন্ট। আর এখন চলো, যে এই যে তুমি যে ম্যাথটা করলা, এই ম্যাথটা আসলে তোমার হয়েছে কিনা সেটা যাচাই করার একটা ওয়ে আছে। তুমি কিভাবে ওয়েটা বের করবা, তুমি চিন্তা করো, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের তোমার যেই বিন্দুটা বের করতে বলছে, তোমাকে কি বিন্দুটা বের করতে বলছে, এই বিন্দুটা বের করতে বলছে। ওকে, সো এই বিন্দুটা তোমাকে বের করতে বলছে। ওকে, সো এই বিন্দুটা বের করার জন্য এই বিন্দুর কাছে কোন দুইটা বিন্দু আছে, এ এবং সি আছে, এই দুইটা যোগ করবা, মানে কাছের গুলাকে যোগ করব, দূরের গুলাকে বিয়োগ করব। একদম সহজ কথা, কাছের গুলাকে যোগ করব, দূরের গুলাকে বিয়োগ করব। সো এমসিকিউ ট্রিক্সটা আমি জাস্ট বলে দিই, এমসিকিউ ট্রিক্স এখানে লিখে দিব, ঠিক আছে। সো এমসিকিউ, কাছের গুলা যোগ, কাছের গুলো যোগ, দূর। ওকে, দেখো তাহলে এই y এর মান তুমি কিভাবে বের করবে, আসলে এই y এর মান বের করার জন্য y সমান সমান সেম কাজ, তোমার কাছের দুইটা যোগ করো, দূরেরটা বিয়োগ করো। কাছের দুইটা যোগ করলে কি আসে, -4 + 5, -4 - 4
-4 প্লাস 5, আর দূরেরটা কি করবা, বিয়োগ করবা, বিয়োগে বিয়োগে +1। ওকে, এখন দেখো এই যে 6 থেকে যখন তুমি 4 বিয়োগ করবা, -4 করবা, তখন কি আসবে, তোমার 2 চলে আসবে। সো এই যে তোমার x এর মান এবং y এর মান কি বের হয়ে গেল, x, y কি বের হয়ে গেল, যে তোমার -1, 2 বের হয়ে গেল, যেটা তোমার কিন্তু এখানে মিলতেছিল। সো এইখান থেকে দেখো তোমার এই যে 1 এবং এই 2। সো এমসিকিউ ট্রিক্সটা ভালো করে মনে রাখবা, আশা করি তোমরা ক্লিয়ার করতে পারবা। সো এই যে এমসিকিউ ট্রিক্সটা তোমরা আশা করি বুঝতে পারছো। সো এই এমসিকিউ ট্রিক্সটা দিয়ে তুমি কিভাবে আরো কিছু ম্যাথ করতে পারবা সেটা আমি একটু পরবর্তী ধাপে দেখাই। দেখো, সো এটা হলো এ, এটা বি, এটা সি, এটা হলো ডি। সো আয়তে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিলাম যে 3,2। ওকে, বি বিন্দুর স্থানাঙ্ক কত, 2, -1। সি বিন্দুর স্থানাঙ্ক কত, 8, -3। আর ডি বিন্দুর স্থানাঙ্কটা আমি x, y ধরে নিলাম, x, y ধরে নিলাম। এবার আসো যে তুমি এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক, এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। এই ডি বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি ক্যালকুলেটর, ওই যে শর্টকাট যেটা আমরা মাত্র দেখে আসলাম, শর্টকাটে ইউজ করি, যে শর্টকাটে ডি বিন্দুর স্থানাঙ্ক x কিভাবে বের করবা, x কিভাবে বের করবা, এর কাছে কে আছে, এর সাথে কি আছে, মানে এই 3 এবং 8 আছে, তাহলে 3 + 8 মাইনাস কি করবা, এইখানে 2 করবা। তাহলে কত আসতেছে দেখো ভাইয়া, কত আসতেছে, 8, 3, 11, 11 থেকে 2 বিয়োগ মানে 9। সেম ভাবে তুমি y এর ক্ষেত্রে কি করবা, এর কাছে কে আছে, এর সাথে কে আছে, এর সাথে হলো -3 এবং -2। সো আমি যদি একটু তোমাদের সুবিধার্থে আমি তোমার কাছেরটা এবং দূরেরটা যদি একটু শনাক্ত করে দিই, এইটা এবং এইটা, এই দুইটা কিসের, যদি একটা রেখা আঁকি, সো এটা হলো কি কাছের, এগুলা কি তোমার কাছের, কার থেকে, এই যে সি ডি থেকে। সেম ভাবে এইটা হলো কি তোমার দূরের, এটা কি তোমার দূরের। তো কাছের গুলাকে যোগ, দূরের গুলাকে কি বিয়োগ। সো কাছের গুলাকে যোগ করো, যে তোমার 8 এবং 3 যোগ করলাম আর বিয়োগ করে দিলাম। সেম ভাবে এখানে দেখো তোমার y এর মানটা কিভাবে বের করবে, -3 +2 আর বিয়োগ করবা কাকে, -1 কেন, তাহলে -1 সে +1। তাহলে এখানে দেখো +2 +3 মানে +3 -3, তাহলে কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। সো এই যে তুমি যে x এর মান এবং y এর মান বের করলা, দেখো x এর মান কত বের হয়েছিল 9 এবং y এর মান কত বের হয়েছিল তোমার 0। সো 9,0 এই যে তোমার যে মানটা বের হয়েছে, এটাই কিন্তু মূলত আমাদের অ্যানসারে দেওয়া আছে। দেখো এই যে অ্যানসারে দেওয়া আছে 9,0। এবার আসো ক্ষেত্রফল নির্ণয় করবা কিভাবে। এই ক্ষেত্রফলের টাইপটা আমি একটু পরে দেখাচ্ছি, ক্ষেত্রফলের টাইপে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করা শেখানো হবে। সো এখানে দেখো তোমাদের চতুর্থ বিন্দু যেটা আছে সেটা আসলে তোমরা ক্লিয়ার করতে পারছো কিনা। সো আশা করি তোমরা ক্লিয়ার বা তোমরা বুঝতে পারবা। পরবর্তী টাইপটা আমরা শুরু করি। ওকে, সো এবার আসো ভরকেন্দ্র। ভরকেন্দ্রটা আসলে কি, ভরকেন্দ্রের সূত্র আছে আমাদের একটা, সূত্রটা হলো যে ভাইয়া তিনটা, একদম সহজে বলে দেই, তিনটা বাহুর যে বিন্দুগুলো আছে, এই বিন্দুর x এর সময় x এর গুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, y এর ক্ষেত্রে y এর গুলো সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, তাহলে অ্যানসার। এখন 3 দিয়ে কেন ভাগ দিবা, কারণ ত্রিভুজে তিনটাই বাহু আছে বা তিনটাই বিন্দু থাকে। ওকে, সো এই হলো কাজ। তো চলো আমাদের এই যে ভরকেন্দ্র রিলেটেড একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা সলভ করি। এই ম্যাথটা আসলে কি বোঝাচ্ছে, দেখো আমাদের এখানে একটা তিনটা বিন্দু দিছে, দেখো একটা বিন্দু দিছে কি যে 2,7, আর একটা বিন্দু দিছে 6,1, আর ভরকেন্দ্রটা বলে দিছে 6,4। তো তৃতীয় বিন্দু শীর্ষবিন্দু যেহেতু বের করতে বলছে, তো আমি তৃতীয় বিন্দুটাকে ধরলাম যে তৃতীয় শীর্ষবিন্দু আমি ধরলাম যে x আর y, x এবং y। সো তৃতীয় শীর্ষবিন্দু বাদ দিয়ে তুমি যখন এটা কাজ করবা, যে তৃতীয় শীর্ষবিন্দু তুমি ধরছো যে x, y, তাহলে তোমার তিনটা বিন্দুই আছে এখন, যে 2 প্লাস তুমি x এর ক্ষেত্রে তুমি কি করবা, যে 2 + 6 প্লাস এই x ডিভাইড বাই হলো 3 ইকুয়াল তুমি কত লিখবা, ভরকেন্দ্র কিন্তু ওরা দেওয়া আছে, x এর মান কত দেওয়া আছে ভাইয়া, 6 দেওয়া আছে। সো আমি এখানে 6 লিখে ফেলতে পারি। ওকে, সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, x এর মান বের হয়ে যাবে। সেম উপায়ে তুমি যখন এখানে ক্যালকুলেশন করো, ওকে, x এর মান বের হয়ে যাবে। সো সেম উপায়ে যখন তুমি এখানে লিখবা, যে কি লিখবা, যে y এর গুলো যোগ করবা, 7 + 1 + y ডিভাইড বাই হলো 3 ইকুয়াল কত হবে, ইকুয়াল হলো 4। ওকে, সো এই ক্যালকুলেশন থেকে তুমি কিন্তু আবার y এর মানও বের করে ফেলতে পারবা। এখান থেকে কার মান বের করে ফেলতে পারবা, y এর মান বের করে ফেলতে পারবা। সো আমি যদি y এর মানটা বের করে দেখাই কিভাবে আসলে বের হয়,
দেখো এখানে ক্যালকুলেশন করলে কত আসবে ভাইয়া 8 প্লাস এক্স ডিভাইড বাই হলো 3, আর এখানে হলো 6। তাহলে ক্যালকুলেশন করলে দেখতেছি যে 8 প্লাস এক্স ইকুয়াল হলো 18, অতএব এক্স ইকুয়াল কত আসবে 10 চলে আসবে। সেম ভাবে এখানে যদি তুমি দেখো যে কত আসতেছে 8 প্লাস ওয়াই ডিভাইড বাই হলো 3 ইকুয়াল হলো 4। সো এখানে আমরা লিখতে পারি যে 8 প্লাস ওয়াই ইকুয়াল হলো 12, অতএব ওয়াই ইকুয়াল হলো 12 মাইনাস 8, এখান থেকে আমি বলতে পারি 4। সো এই যে এক্স এর মান এবং ওয়াই এর মান তোমার কিন্তু সহজেই বের হয়ে গেল, ঠিক আছে? এক্স এর মান এবং ওয়াই এর মান সহজেই বের হয়ে গেল। সো এই যে এক্স এর মান এবং এই যে ওয়াই এর মান, সো এই এক্স এবং ওয়াই এর মানই কিন্তু তোমার জানতে চাইছে, মানে তৃতীয় শীর্ষবিন্দু। সো তোমাদের বইগুলোতে নির্ণায়কের মাধ্যমে করা আছে। কিসের মাধ্যমে করা আছে? নির্ণায়ক পদ্ধতি। এটাকে কি বলা হয়? নির্ণায়ক পদ্ধতি। সো এই পদ্ধতিটা তোমরা চাইলে ইউজ করতে পারো, অথবা তোমরা যে আরেকটা পদ্ধতি জানো না যে কিভাবে, যে ওই যে হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 x1 y1, এইভাবেও কিন্তু তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই, এটাও পদ্ধতি আছে। সো এখান থেকে আমাদের কিছু জিনিস জানা দরকার। দেখো ত্রিভুজের যখন তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমরা কি করব, এভাবে নির্ণায়কের পদ্ধতিতে ক্ষেত্রফল বের করতে পারবো, অথবা এই পদ্ধতিতেও ক্ষেত্রফল বের করতে পারবো। সো এখানে কন্ডিশন হলো যে ভাইয়া যখন তোমার এই ত্রিভুজের তিনটা বিন্দুর মধ্যে যখন এই ক্ষেত্রফলের মধ্যে তুমি হাফ ইউজ করো, যখন এই হাফটা ছাড়া বাকি যে যতটুকু অংশ আছে এই অতটুকু অংশ যখন তুমি ক্যালকুলেশন করবা, এই মানটারে বলা হয় নিশ্চয়ক। কি বলা হবে? নিশ্চয়ক। তাহলে নিশ্চয়কের ক্ষেত্রে যদি কোনো কিছুর বলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে থাকে, ওইটার বলে যদি নিশ্চয়ক বের করো, তখন তুমি কি করবে না, ওই হাফটা যুক্ত করবে না, মানে হাফ যুক্ত করলে তোমার হয়ে যাবে ক্ষেত্রফল, হাফ ছাড়া যেটা বের হবে সেটা হবে নিশ্চয়ক। এখানে তোমার আরেকটা কন্ডিশন আছে, যখন তুমি দেখবা নিশ্চয়কের মান শূন্য, তখন তোমার বিন্দুগুলা কি হবে, সমরেখা হবে। বিন্দুগুলা কি হবে? সমরেখা হবে। সো এইগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। সো এখানে আমরা তিনটা জিনিস শিখলাম, যে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, যে হাফ, তারপর নির্ণায়কের পদ্ধতি অবলম্বন করব, বা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করব। কিন্তু হাফ যদি ব্যতীত অন্যগুলোকে যদি আমরা নির্ণায়ক পদ্ধতি করি, তাহলে সেই মানটাকে কি বলা হয়? নিশ্চয়ক বলা হয়। কি বলা হয়? নিশ্চয়ক বলা হয়। আর নিশ্চয়কের মান যদি শূন্য হয়, মানে নিশ্চয়কের ক্যালকুলেশন করে যদি আমি দেখি মানটা শূন্য আসে, তখন সেটা হয়ে যাবে কি, বিন্দু তিনটার সমরেখ, মানে এ বি সি তিনটা বিন্দু কি হবে তখন? সমরেখ, সেটা আমি বলতে পারবো। ওকে। আর যদি তুমি দেখো নিশ্চয়কের মান শূন্য না, তাহলে সেটা কি হবে না? সমরেখ হবে না, অসমরেখ হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? হাফ, তারপর নিশ্চয়কের সমাধানটা। ওকে। সো এটা আমরা আশা করি এখানে এমসিকিউ যদি আসে, তাহলে নিশ্চয়ক বলতে কি বোঝায় সেটাও তুমি বুঝতে পারো। কোনো তিনটা বিন্দু যদি সমরেখ বলে, তখন তুমি সেটা কিভাবে ক্যালকুলেশন করবা, নিশ্চয়কের মানটা শূন্য ধরবা, সেটাই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ওকে তো ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করবা। সো ক্ষেত্রফল বের করার জন্য ওকে দেখো, ক্ষেত্রফল সমান সমান হলো হাফ। এই যে হাফ লিখলাম, কারণ কি ভাইয়া, ক্ষেত্রফল বের করতে হচ্ছে, ক্ষেত্রফল মানেই তো হাফ। ওকে, হাফ লিখলাম। এরপরে আসো যে তোমার যে বিন্দুগুলো আছে, কি আছে, যে টি প্লাস ওয়ান, এই যে ওয়ান, আবার কি আছে 2t প্লাস ওয়ান, এটা হলো 3। সেম ভাবে কি আছে 2t প্লাস 2 ডিভাইড বাই হলো 2t, আর এই যে নির্ণয় পদ্ধতিতে 1 দিলাম। ওকে, নির্ণয় পদ্ধতিতে 1 দিলাম। সো আমি যদি এটা একটু চেঞ্জ করে তোমাদের সুবিধার্থে লিখি, ওকে, এই যে সুন্দর দেখা যাবে। ওকে, সো এখানে তুমি নির্ণয় পদ্ধতি যেভাবে সলভ করতে, যে হাফ, তুমি কি করো, শূন্য শূন্য বানানোর চেষ্টা করবা। কি করবা? শূন্য শূন্য বানানোর চেষ্টা করবা। সো এটা যদি শূন্য শূন্য বানানোর চেষ্টা করো, তাহলে তুমি এটা কিভাবে পাবা? দেখো, শূন্য বানানোর চেষ্টা করলে আমি জানি রো থেকে রো বিয়োগ করতে হবে, তাহলে টি প্লাস ওয়ান মাইনাস 2t মাইনাস 1। সেম ভাবে দ্বিতীয় রোটা কি হবে, এই যে 1 মাইনাস 3, এটা হলো 1 মাইনাস 1। সেম ভাবে দেখো দ্বিতীয়টা 2t প্লাস 1 মাইনাস 2t মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2t 1 মাইনাস 1। সো বাকিটা আমি রেখে দেবো, যে 2t প্লাস 2 2t, এখানে হলো 1, এখানে হলো 1। সো এটা আমি আশা করি তোমরা নির্ণায়ক পদ্ধতিটা শিখে ফেলছো, তোমরা নির্ণায়ক পদ্ধতিটা কি পারো। নির্ণায়ক পদ্ধতি যদি তোমাদের কারো সমস্যা হয়ে থাকে, বা নির্ণায়ক পদ্ধতি যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, বা না জানো, বা নির্ণায়ক কিভাবে করতে হয় সেটা যদি তোমরা না জানো, তাহলে আমাদের এটা তো আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসের পূর্বে কিন্তু 3টা ক্লাস ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়েছিল। সো তোমরা চাইলেই ওই ক্লাসগুলো দেখে ফেলো। সো আমাদের 2টা সৃজনশীল ইনশাআল্লাহ তোমরা কমন পাবো ওইখান থেকে। ওকে, সো নির্ণায়ক পদ্ধতিটা ওইখানে দেখে তারপর এখানে আসবা।
সো এইখানে দেখো যে তুমি যখন ক্যালকুলেশন করে ফেলছো তুমি কিন্তু এটা থেকে খুব ইজিলি একটা মান বের করে ফেলতে পারবা যে ভাই হাফ। ওকে, সো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো 2t থেকে একটা টি, মানে কি পাচ্ছ তুমি একটা টি পাচ্ছ মাইনাসের টি। ওকে, +1 -1 কাটাকাটি হয়ে যাবে, 2t থেকে 2t কাটা কি থাকতেছে -1 থাকতেছে, আর নিচে 2t + 2 থাকতেছে। এখানে কত থাকবে -2 থাকবে, 3 - 2t থাকবে, 2t 0 0 1। সো যখন তুমি 0 0 1 দেখতেছো যে তখনই তুমি বুঝতে পারবা যে 0 0 1 বলতে কি আমরা জানি শূন্য বরাবর বিস্তৃতি করতে হবে। তো শূন্য বরাবর যখন তুমি এখান থেকে ক্যালকুলেশন করে বিস্তৃতি বের করবা, ওকে আচ্ছা দেখো, সো ক্ষেত্রফল বের করতেছি আমরা, ঠিক আছে, মূলত ক্ষেত্রফলটা বের করতেছি। সো ক্ষেত্রফলটাই দেখি, এটা মুছে দিই। ওকে, সো এখান থেকে তুমি দেখো, এখান থেকে তুমি কিন্তু নির্ণয় খুব সহজেই বের করে ফেলতে পারবে যে সমান সমান হলো হাফ। এখানে যখন আমরা যে এই সারি দিয়ে এবং এই কলাম কি করে দেব, বাদ দিয়ে দিব, তো এই সারি এবং এই কলাম কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এই কলাম কি হবে, বাদ হয়ে যাবে। ওকে, সো বাদ দিয়ে দিলে তুমি দেখো তো এখান থেকে আমি বলতে পারি যে এই সারি এবং এই কলাম কি হবে, বাদ হবে। তাহলে বাদ হয়ে গেলে বাকি তিনটা, বাকিগুলা কি হবে, আর গুণ হবে। তো তুমি চিন্তা করো -3 সাথে এই 3 - 2 সাথে -t গুণ হয়ে যাবে। তাহলে 3 সাথে -2 গুণ হয়ে গেলে কি আসতেছে আমাদের, 3 সাথে -2 গুণ করলে -3t মাইনাস প্লাস 2t স্কোয়ার। ওকে, মাইনাস ওই যে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাহলে -2 মানে কি, মাইনাস মানে +2, তাহলে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এই যে তোমার এটা যেটা বের হয়েছে সেটা কার মান, তোমার ক্ষেত্রফলের মান। কার মান এটা, ক্ষেত্রফলের মান। এখন এই যে তোমার ক্ষেত্রফলের মান তো তুমি বের করছো, কিন্তু ক্ষেত্রফল বের করার পরে তোমার বলছে দেখাও যে কি দেখাইতে বলছে, যে তোমার t ইকুয়াল হলো 2 এবং t ইকুয়াল -1/2 হলে বিন্দুগুলা কি হবে, সমরেখা হবে। সো বিন্দুগুলা যখন সমরেখার কথা বলছে তুমি কিন্তু জানো যে নিশ্চয়কের মান যখন শূন্য হয় তখন তোমার মানটা কি হয়ে যায়, শূন্য, বিন্দুগুলা সমরেখা হয়। সো নিশ্চয়কের মানের মানটা তাহলে আমি এখান থেকে সহজেই বলতে পারি যে 2t -3t - 2 ইকুয়াল হলো কি হবে, শূন্য হবে, কারণ নিশ্চয়কের মান বলতেই তুমি জানো শূন্য। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে তুমি টি এর মান বের করতে পারবা, টি এর মান বের করে দেখবা একটা মান বের হবে 2 আর একটা মান বের হবে কি হাফ বা -1/2। ওকে, সো আশা করি তোমরা এগুলা ক্যালকুলেশন করতে পারবা। এটা জাস্ট একদম সহজ মিডল টার্ম, ঠিক আছে, একদম সহজভাবে মিডল টার্ম করবা। সো মিডল টার্ম করলে তোমার অ্যান্সারটা আশা করি মিলে যাবে। ওকে, মিডল টার্ম করলেই তোমার সহজেই অ্যান্সারটা মিলে যাবে। সো এই হলো মূলত আমাদের ক্ষেত্রফল রিলেটেড কাজ। সেম একই উপায়ে তোমাদের কি করতে হবে, প্রথম ম্যাথ যেটা আছে সেই ম্যাথটা তোমরা সলভ করবা, ঠিক আছে, প্রথম ম্যাথটা তোমরা সলভ করবা। ওকে, সো এটা হলো ক্ষেত্রফল রিলেটেড। এবার আসো আমাদের আরেকটা যদি ক্ষেত্রফল রিলেটেড দেখো, একই টাইপের ম্যাথ, খুবই সহজ ম্যাথ, আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি। সো আমরা প্রথম ম্যাথটা যদি সলভ করতে যাই, এখানে কিন্তু আরেকটা ম্যাথ আছে, দেখো 2 নাম্বার। সো প্রথম ম্যাথটা দেখো যে এ একটা বিন্দু আছে, আমি যদি জাস্ট এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা সি। কারণ কি ভাইয়া আপনি নিচে এ দিলেন কেন, আমি তো চাইলে এটা দিতে পারতাম। কোশ্চেনটা একটু পড়ো, যে এ হলো একটা বিন্দু, বি সি তিনটা বিন্দু দিচ্ছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, এর সাহায্যে বি হতে, এই যে বি হতে সি এর উপর এ দেখো, তাহলে এই যে সি এরটা নিচে থাকবে, সি এর উপর কি করছে, একটা লম্ব অঙ্কন করছে, এই যে লম্বটা, মানে এটা আমি দিলাম ডি। তাহলে মূলত আমাদের কাজটা কি করতে হচ্ছে, বিডি এর দৈর্ঘ্য কত সেটা জানতে চাইছে, বিডি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলছে। এবার আসো তুমি এই যে তিনটা বিন্দু দেওয়া আছে এ বি সি, এটার কি ক্ষেত্রফল তুমি বের করা পসিবল? হ্যাঁ অবশ্যই পসিবল, কারণ আমরা একটু আগে ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা দেখে আসছি। তোমরা ওইভাবে ক্ষেত্রফলটা বের করবা। এরপরে আসো যে তুমি যখন ক্ষেত্রফল বের করবা, আমি তোমাদের যদি ক্ষেত্রফলটা বের করেই দেখাই, যে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3 -2, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3 9, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, -8। তো ক্ষেত্রফল বের করবা কিভাবে, ক্ষেত্রফল যে হাফ, ওই যে -3, আমি যদি এটা দ্বিতীয় পদ্ধতিতে করাই তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, -3 9 5 -8 -3 -2। সো এই হলো মূলত আমাদের কি ক্ষেত্রফলের একটা অংশ গেল। এবার ক্ষেত্রফলটা বের করো, যে হাফ,
তুমি এই -3 ধরে কাজ করবা, তাহলে এইগুলা কি হবে আড়াআড়ি গুণ হবে, এগুলা কি হবে আড়াআড়ি গুণ হবে, এই যে আড়াআড়ি গুণ করবা, আড়াআড়ি গুণ করে কি দিবা, মাঝখানে চিহ্নটা হবে কি প্লাসের, মাঝখানে চিহ্ন কি হবে প্লাসের। তাহলে এই যে -3 এবং 9 গুণ করলে কি আসে -27 প্লাস কত আছে 3 আর 24 মাইনাস 5 দুগুণে 10। ওকে, তো এটা হলো আমাদের একটা গেল। এরপর আমি মাইনাস দিলাম, এখানে দিলে পরমাণু উঠিয়ে দিলে দেখবে কি +88 থাকে, ক্যালকুলেশন করে দেখবে কি 44 আসছে অ্যান্সার। সো এই হলো মূলত আমাদের অ্যান্সার 44 বর্গ একক। সো অবশ্যই কি করতে হবে, বর্গ এককটা লিখতে হবে, বর্গ একক লিখতে হবে। ক্ষেত্রফলের সময় অবশ্যই কি করতে হবে, বর্গ একক লিখতে হবে। সো আমি দেখো 44 কিন্তু ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন আমাদের বলছিল বি হতে সি এর উপর যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্য মানে বিডি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। এখন তুমি একটু সহজ ভাষায় চিন্তা করো তো ভাইয়া, বিডি এর দৈর্ঘ্য তুমি তখনই বের করতে পারবা যখন তুমি ডি এর মান জানবা, যখন তুমি কি করতে পারবা, ডি এর স্থানাঙ্ক জানতে পারবা। আর ডি এর স্থানাঙ্ক জানার জন্য তোমার কাজটা হলো যে তুমি তো এখন সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফলের মান জানো, তুমি তো এখন সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের মান জানো, কত জানো 44 বর্গ একক। সো ত্রিভুজের কিন্তু আরেকটা ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। সো তুমি এখানে আমি লিখতে পারি যে এইখান থেকে বলা যায় যে হাফ ইনটু ভূমি, ভূমি কে আছে ভাইয়া এখানে এসি আছে, এসি ইনটু উচ্চতা কে আছে ভাইয়া এখানে বিডি আছে। সো এই হলো বিডি উচ্চতা ইকুয়াল তুমি কত লিখবা, যে ক্ষেত্রফল তো তুমি অলরেডি জানো যে ক্ষেত্রফলটা কত ভাইয়া 44, তাহলে এখানে ক্ষেত্রফল কত হয়ে যাবে 44 হয়ে যাবে। ওকে, সো এখান থেকে তুমি দেখো এসির মানটা কিভাবে বের করবা। এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, সি বিন্দুর স্থানাঙ্ক জানো, তুমি কি এসির দূরত্ব বের করতে পারবা? হ্যাঁ অবশ্যই এসির দূরত্ব বের করা যাবে। কোন সূত্র দিয়ে? ওই যে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, ওই সূত্র দিয়ে তুমি কি করবা, এসির মানটা বের করে ফেলবা। সো এসির মানটা আমি যদি সূত্রটা জাস্ট লিখে দিই এখানে, যে এসির দূরত্ব বের করার জন্য সূত্র যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সো এই সূত্র থেকে তুমি কি করবা, এসির মানটা বের করবা, আর তাহলে বিডির মানটা থেকে যাবে, আর বিডির মানটাই তুমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। ওকে, সো এই হলো মূলত আমাদের অঙ্কের প্যাটার্ন। সেম একই টাইপের অঙ্ক কিন্তু তোমার 2 নাম্বারটা, একই টাইপের অঙ্ক তোমার 2 নাম্বারটা। সো তো আমি আশা করি যে তোমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটা তোমরা নিজেরা সলভ করে ফেলতে পারবা। সো এই হলো মূলত আমাদের টাইপ। সো পরবর্তী টাইপটা আমরা দেখি। দেখো আমাদের আরেকটা ক্ষেত্রফলের ম্যাথ আছে, যেটা খুবই স্পেশাল একটা ম্যাথ। সো এটাই আমাদের মূলত লাস্ট টপিকস বা লাস্ট একটা ম্যাথ। সো আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল করবা, তাহলে অনেক কিছু জানার সম্ভাবনা আছে। সো এটা মূলত বুয়েট এডমিশনের ম্যাথ। সো তোমরা দেখো এটা একটা স্পেশাল একটা ম্যাথ। সো এ বি সি তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো এ বি সি তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে কোন শর্তে ক্ষেত্রফল কি হবে, বৃহত্তম হবে। ক্ষেত্রফলটা কি হবে, বৃহত্তম হবে। তো ক্ষেত্রফল বৃহত্তম হওয়ার জন্য আমি আগে ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল বের করার জন্য এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারো, যেখানে যেহেতু এখানে 0 0 আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক কি আছে 0 0 আছে। সো তুমি এখানে শর্টকাটটা ইউজ করতে পারবে যে এটার সাথে তোমার কি হবে, এটা গুণ হবে, মাঝখানে মাইনাস দিবা, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। সো এটা গুণ করে দাও যে a স্কয়ার cos আলফা cos বিটা মাইনাস a স্কয়ার sin আলফা sin বিটা। সো এটা মূলত সূত্রটা কার, হাফ a স্কয়ার, তুমি এখানে কমন নিতে পারো, যে a স্কয়ার যখন তুমি কমন নিয়ে ফেলবা তুমি কি পাবা, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা পাবা। ওকে, sin আলফা sin বিটা পাবা। এখন দেখো cos আলফা cos বিটা আর sin আলফা sin বিটা এটা কার সূত্র, মূলত এটা হলো তোমার হাফ a স্কয়ার cos আলফা মাইনাস বিটা সূত্র, আলফা মাইনাস বিটার সূত্র মানে a মাইনাস b সূত্র, যেটা আমরা ত্রিকোণমিতি থেকে শিখে আসছি। সো এইটা মূলত তোমার কিন্তু ক্ষেত্রফল বের হয়ে গেল, যে a স্কয়ার বাই 2 cos আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এই হলো তোমার ক্ষেত্রফল বের হইলো। এখন আসো যে ক্ষেত্রফল তো বের হইলো, ক্ষেত্রফলটা বলছে কি কোন সূত্রে বৃহত্তম হবে। বৃহত্তম বলতে কি বোঝায়, সো তুমি এখানে একটা কন্ডিশন তোমার মনে রাখতে হবে যে cos এর কিন্তু সর্বোচ্চ মান 1, cos এর সর্বোচ্চ মান কি 1। যদি তোমার cos এর সর্বোচ্চ মান 1 হয় তাহলে এখান থেকে তুমি লিখবা যে cos, সো এখানে বৃহত্তম হওয়ার শর্তের মধ্যে অবশ্যই cos এর মানের উপর ডিপেন্ড করতেছে যে এই মানটা আলফা ইকুয়াল কি হবে, বিটা। যখন তোমার এই আলফা ইকুয়াল বিটা হবে তখনই তোমার মূলত কি হবে, শর্তটা বৃহত্তম হবে। তো কোন শর্তে বৃহত্তম হবে, যে আলফা ইকুয়াল যখন বিটা হবে, মানে আলফা এবং বিটা যদি সমান হয় তখন তোমার ক্ষেত্রফলটা কি হবে, তোমার বৃহত্তম হবে। সো এটাই মূলত আমাদের শর্ত জানতে চাইছিলাম, এটাই কি শর্ত। ওকে,
এবার আসো পরবর্তী যে ম্যাথটা বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার তো তুমি ক্ষেত্রফল বের করেই ফেলছো যে এইটা হলো ক্ষেত্রফল, কিন্তু এখানে একটা কন্ডিশন কি, তোমাদের ত্রিভুজের এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হবে ত্রিভুজের বৃহত্তম ক্ষেত্রফল, ত্রিভুজের বৃহত্তম ক্ষেত্রফল। সো তোমার ত্রিভুজের বৃহত্তম ক্ষেত্রফল কিভাবে বের হবে, এইখানে এসে তুমি এখন আলফা ইকুয়াল বিটা বসায় দাও, এখান থেকে তুমি বসায় দাও যে a স্কয়ার বাই 2 cos আলফা মাইনাস আলফা। সো এখান থেকে তুমি বলতে পারো cos 0 এর মান হলো 1, তাহলে a স্কয়ার বাই 2 ইনটু হলো 1। সো এখান থেকে তুমি অ্যানসার বের করে ফেললা a স্কয়ার বাই 2। সো এই হলো মূলত আমাদের অ্যানসার। ওকে, এই হলো মূলত আমাদের অ্যানসার। সো এটা হলো বৃহত্তম মান, এটা কিসের মান, এটা হলো বৃহত্তম মান, বৃহত্তম ক্ষেত্রফল। সো এটা বৃহত্তম ক্ষেত্রফল। আর এইখানে যে মানটা বের হয়েছে, এই যে এখানে যে মানটা বের হয়েছিল, এটা তোমার কি ছিল, এটা হলো নরমাল ক্ষেত্রফল ছিল, এটা হলো ক্ষেত্রফল, এটা বৃহত্তম ক্ষেত্রফল, এটা হলো শর্ত। সো আশা করি সবগুলা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এই মূলত আমাদের নির্ণায়কের যে মানে সরলরেখার যে চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টার থেকে আমাদের এই টপিকসগুলোই ছিল যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমাদের আরো আমরা মূলত আজকে কি করলাম 3.1 থেকে 3.3 পর্যন্ত যে টপিকসগুলো ছিল ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী ক্লাসে আমরা কি করব, চেষ্টা করব যে তোমাদের এর বাহিরে 3.4 থেকে 3.7 পর্যন্ত যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার। ওকে, সো এই হলো মূলত আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।